আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? দ্বিতীয় ক্লাসে আজকের দিনের স্বাগত জানাচ্ছি। সো ঘটনা হচ্ছে আমরা এখন গত ক্লাসেরই কন্টিনিউশন দেখব আর কিছু এক্সট্রা জিনিসপত্র। সো কাহিনী হচ্ছে আজকে এই জিনিসগুলো দেখতে হবে, আমি পড়াইলে বুঝতে পারবা, সমস্যা নাই। চলো, দুইয়ের নিয়ম পড়ার কথা ছিল আমাদের। দেখো, দুইয়ের নিয়ম, এটার নাম, এটা পার্ট অফ ভিবিটি। আমি আরো একবার লিখে দিচ্ছি, দ্যাট ইজ নাথিং নিউ থিওরি, পার্ট অফ ভিবিটি। সো ভিবিটি তে তোমাকে প্রথমত কি শিখাইছিল? যোজনী কাকে বলে, যোজনী ইলেকট্রন কাকে বলে, তারপর শিখাইছিল সিএপিএ কাকে বলে, তারপরে যেটা শিখাইছিল পরমাণুকে চাইলে উত্তেজিত করা যায়। চারটা বিশেষ কনসেপ্ট শিখাইছিল। এখন ফিফথ কনসেপ্টে আসতেছি। আরো কিছু আইডিয়া আছে যেগুলো তোমাদের লাগবে না বলে বলতেছি না, তোমরা একটু চাইলে গুগল করে স্কলারলি আর্টিকেলস দেখবা। মানে স্কলারলি আর্টিকেলস মানে হচ্ছে যেখানে রিসার্চ পেপার গুলো পাবলিশড হয়। সবগুলো পাবা না, কিছু ফ্রি আছে, সেগুলো পড়তে পারবা আর কি। তো এগুলো পড়ে যদি কেউ কিছু বুঝতে চাও এক্সট্রা আমাকে দেখা, আমি বলে দিব আর কি, সমস্যা নেই। বাট মানে চাইলে পড়তে পারো আর কি। তো এটা কি বলছে, দুটি পরমাণুর দুইটি বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রন, দেখো খেয়াল করে কতবার দুই কথাটা বলছে। দুইটি পরমাণুর দুইটি বিপরীত স্পিন যুক্ত অযুগ্ম ইলেকট্রন, দেখছো বারবার দুই দুই বলতেছে, এই জন্য এটার নাম হচ্ছে দুইয়ের নিয়ম। পরস্পর বন্ধনযুক্ত হয়ে একটি সমযোজী বন্ধন তৈরি করে। এখানে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট হচ্ছে একটি সমযোজী বন্ধন। একটি বন্ধন, দুইটা ইলেকট্রন কানেক্টেড হলে একটা বন্ড হবে। এই জিনিসটাকে সবাই যদিও খুব হালকা ভাবে নেয়, ট্রাস্ট মি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে দুইটা ইলেকট্রন যখন কানেক্ট হয় তখন কয়টা বন্ধন বলে আমরা কনসিডার করব? এখানে একটা বন্ধন বলে কনসিডার করব, ঠিক আছে? তারপরের যে কথাটুকু এখানে লেখা আছে নিচে, এই কথাটুকু ভিভিটিতে বলে নাই। এই কথাটুকু আমি তোমাদের মতো করে, মানে তোমাদের বোঝার মতো করে বলছি। তা নাহলে তোমরা আসলে রিলেট করতে পারবে না, তোমরা আসলে ধরতে পারবে না আর কি, ঠিক আছে? তো এই কথাটা হচ্ছে বলেছেন বিশিষ্ট জ্ঞানী ফেলুদা। এটা কিন্তু ভিভিটিতে বলা ছিল না, তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। সো ভিভিটিতে বলছে এরকম করে বন্ধন গঠন করে। তো বন্ধন গঠন কতক্ষণ করবে, কেন করবে? কারণটা হচ্ছে এটা, পরমাণুগুলো মূলত বহিস্থ স্তরের অযুগ্ম ইলেকট্রন গুলোকে জোড় বাঁধার মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে। লুক এট দ্যাট পয়েন্ট, বহিস্থ স্তরের অযুগ্ম ইলেকট্রন গুলোকে জোড় বাঁধার মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে। এইটা হচ্ছে মূল কথা, ভিবিটি এর মূল কথা হচ্ছে এটা। এইটাকে একেবারে বলা যায় মেইন কনসেপ্ট অফ ভিবিটি। যে ভিবিটি তোমাকে অণুর গঠন ব্যাখ্যা করে, সে মূলত এইভাবে করে। তোরা এইভাবে চিন্তা কর, ধরে নে এ হচ্ছে তোর নানা আবুল। তো আবুলের লাস্টের শেলে, ভিতরের দিকে ইলেকট্রন বিন্যাস আছে, লাস্টের শেলে কোন এক জায়গায় এরকম ইলেকট্রন বিন্যাস, একটা অরবিটালে দুইটা আছে, বাকি দুইটা অরবিটালে একটা একটা করে ইলেকট্রন আছে। তো এই যে লাস্টের শেলের যে আনপেয়ার্ড ইলেকট্রন দুইটা, এই দুইটা তার জন্য খুব পেইন দেয়। তো সে যেটা করে, পাশের গ্রামের কোন এক রহিম সাহেবকে ডেকে নিয়ে আসে, ডেকে নিয়ে এসে বলে তোমারও তো দেখি আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সেই রহিমের যদি ইলেকট্রন একটা করে থাকে আনপেয়ার্ড, তাহলে রহিমের মতো দুইজনকে লাগবে, বুঝছো? দুইটা আনপেয়ার্ড এখানে বসায় দেয়। তাহলে কি হলো, এর রহিম সাহেবের একটা আনপেয়ার্ডের সাথে এর একটা আনপেয়ার্ডের বন্ড হয়ে যায়, একটা সমযোজী বন্ধন। এই রহিমের একটা আনপেয়ার্ডের সাথে এর একটা বন্ধন হয়ে যায়, তখন আরেকটা সমযোজী বন্ধন হইলো। তাহলে এই যৌগটা স্থিতিশীল হয়ে যাবে। ডাজেন্ট ম্যাটার তার লাস্টের শেলে চারটা হয়েছে না ছয়টা হয়েছে না পাঁচটা হয়েছে, তোরা কি আমার কথা বুঝছো? অক্টেট রুল তোকে বলছিল লাস্টের শেলে আটটা ইলেকট্রন হওয়া লাগবে তাইলে স্থিতিশীল হবে। ভিভিটি বলছে আটটার গুষ্টি কিলাই, আট বলে কোনো সংখ্যার এখানে খেলাই নাই, এটা ভুল একটা আইডিয়া। আইডিয়াটা হচ্ছে লাস্টের শেলে আনপেয়ার্ড আছে কিনা, যদি আনপেয়ার্ড থাকে ওগুলো পেয়ার ফরমেশন হইলেই ডান, দ্যাট অ্যাটম ইনস্ট্যান্টলি বিকাম স্টেবল। এবং সবগুলো অ্যাটম যদি স্টেবল হয় তাহলে দ্য হোল মলিকিউল ইজ স্টেবল। দ্যাট ইজ দ্য আইডিয়া অফ ভিভিটি। তোরা কি বুঝছো আমার কথা? ভিভিটি দেখতে যায় না লাস্টের শেলে কয়টা ইলেকট্রন হইছে। বিপরীত স্পিনের ব্যাপারটা কি পুতুল জিজ্ঞাসা করছো বাবা, আমি দেখাচ্ছি এক্ষুনি, এক্ষুনি দেখাচ্ছি। তোরা একটু আমাকে বল, কোন একটা অরবিটালে, ধরে নে এটা একটা অরবিটাল, এখানে অলরেডি একটা ইলেকট্রন ছিল, এখানে অলরেডি একটা ইলেকট্রন ছিল। এখন এই এই অরবিটালের মধ্যে না আরেকটা ইলেকট্রন ঢুকবে, তো সেও কি একই স্পিন নিয়ে ঢুকবে নাকি ডিফারেন্ট স্পিন নিয়ে ঢুকবে বলেন তো? ডাউন ডাউন স্পিন বা ডিফারেন্ট স্পিন। সো কাহিনী হচ্ছে এইটা, যে আবুলের যদি
ইলেকট্রন অলরেডি থেকে থাকে আপ স্পিনে, তাহলে রহিমের যে ইলেকট্রনগুলো ঢুকতেছে ওর মধ্যে, ওর সাথে বন্ড করার চেষ্টা করছে, তারা হবে হচ্ছে ডাউন স্পিনে। দ্যাটস ইট। যদি আবুলের ইলেকট্রন ডাউন স্পিনে থাকে তাহলে ওটা হচ্ছে আপ স্পিন হবে। মানে সোজা কথা ভাই, একটা নর্থ পোলে থাকলে একটা সাউথ পোলে হবে, আদারওয়াইজ হবে না। এই স্পিনের কথা বইতে নাই, স্পিন নিয়ে আলোচনা আমি প্রথম দুই একটা যৌগের ক্ষেত্রে দেখাবো, পরে বলবো না, কারণ স্পিনের আলোচনা বইতে নাই, আমাদের সিলেবাসেই নাই। তো আমি ওদিকে যাচ্ছি না। স্পিন শিফটিং অনেক মজার মজার ব্যাপার আছে আর কি এখানে। সিঙ্গলেট স্টেট থেকে কেমনে কি দূর, ছাতার মাথা মেলা, গভীর আইডিয়া, দরকার নেই এগুলো নিয়ে কথা আর কি। ঠিক আছে, তোমরা কি বুঝেছো আমার কথা? হুম, চলো বন্ধু। তো এখন আমরা যে কাজটা করব, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, এক একটা করে যৌগ ধরবো আর সেই যৌগগুলোকে ভিভিটি দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব যে এই যৌগটা কি স্টেবল হওয়ার কথা নাকি আনস্টেবল হওয়ার কথা, এই যৌগটা কি গঠিত হওয়ার কথা নাকি কথা না। যে জিনিসগুলো দেখা যাবে অক্টেট রুল ফেইল করছে, যে যে জিনিসগুলো এক্সপ্লেন করার জন্য, ব্যাখ্যা করার জন্য, সেইগুলোকে ভিভিটি কত স্মার্টলি এক্সপ্লেন করে। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা এখন একটু দেখবো। সো PCl5 এর বন্ধন ব্যাখ্যা, এই ব্যাখ্যার জন্য প্রথম কাজ যেটা করা লাগবে, আমি অনেকগুলো যৌগ দেখাবো, সো স্টেপটা মুখস্থ করে ফেলো যে কোনটার পরে কোনটা করা লাগে। প্রথম কাজ হচ্ছে সেন্ট্রাল অ্যাটমকে খুঁজে বের করবা, CaPa বের করবা, যেখানে এখানে হচ্ছে ফসফরাসটা হচ্ছে তোমার Ca। সো সি এর ইলেকট্রন বিন্যাস লিখবা। তাহলে চলো সি এর ইলেকট্রন বিন্যাস লিখি, ফসফরাস। আচ্ছা, একটা কাজ করি তোমাদেরকে, অ্যামোনিয়াটা আগে দেখায়, এই যে অ্যামোনিয়ার গঠনটা আগে দেখায়, আরো সহজে বুঝবা। তো এখানে সি হচ্ছে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস লিখি চলো। ইলেকট্রন বিন্যাস নিয়ে কাঁচা হইলে হবে না, 1s2 2p(x1 2p(y1 2p(z1), এই হচ্ছে অবস্থা। আমি একটা কাজ করি, এগুলো আমার বারবার লেখা লাগবে, সময় নষ্ট হবে, একটু কপি করে রাখি, Ctrl+C। ঠিক আছে, এখন কথা হইতেছে, খেয়াল করো তো, এই যে তিনটা আনপেয়ার্ড ছিল, দেখার দরকার নেই তোমার লাস্টের শেলে কি ছিল, লাস্টের শেল কতটুকু, লাস্টের শেল আমার এতটুকু, এই যে লাস্টের শেল মার্ক করা শিখতে হবে। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা ছিল লাস্টের শেল। তিনটা আনপেয়ার্ড ছিল, তাহলে তিনটা কে আসবে এখন, তিনটা হাইড্রোজেন আসবে। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন গুলোকে আমি এভাবে লিখতেছি, হাইড্রোজেন আসলো, সে তার ইলেকট্রন বিন্যাস নিয়ে আসছে 1s1। এখানে আরেকটা হাইড্রোজেন আসবে 1s1, এখানে আরেকটা হাইড্রোজেন আসবে 1s1। এখন কথা হচ্ছে তাদের ইলেকট্রনের স্পিন গুলো এরকম থাকবে না, স্পিন গুলো থাকবে হচ্ছে অপোজিট ডিরেকশনে। তাহলে এগুলোকে মুছে দিচ্ছি, ইলেকট্রনের স্পিন গুলো থাকবে হচ্ছে এই রকম, এই রকম, এই রকম। বুঝিয়াছো আমার কথা? এভাবে কিন্তু তুমি কোনো বইতে লেখা দেখবা না, তোমরা জাস্ট এভাবে শেখো। লিখতে বলতেছি না পরীক্ষার খাতা, এটা লিখলে লিটারালি স্যাররা কাটে দিবে। তুমি কি করবা, ওই যে প্রথমে যেভাবে লেখা ছিল নর্মাল স্পিন দিয়ে ওইভাবে লিখবা আর কি। বাট বোঝো যে আমাদের স্যাররা কতটা অথর্ব বানানোর আমাদেরকে চেষ্টা করে, আর আমরাও তাই শিখি বইগুলো থেকে আর কি। সো এটা লেখার পরে যে কাজটা করবা সেটা হচ্ছে, এই ইলেকট্রনের সাথে এর একটা ভালোবাসা হবে, আমরা এইভাবে দেখাই দিচ্ছি, এর সাথে এর একটা ভালোবাসা হবে, এর সাথে এর একটা ভালোবাসা হবে। ইনফ্যাক্ট যেটা হবে, এর এই অরবিটালটার মাথায় ওই অরবিটালটা ঢুকে যাবে, একটু পরে দেখাচ্ছি। সো তখন আমরা বলবো যেটা, এই একটা নাইট্রোজেন পরমাণুকে ঘিরে, দেখো নাইট্রোজেন পরমাণু ছিল কয়টা, নাইট্রোজেন পরমাণু কিন্তু ছিল একটাই, এই একটা নাইট্রোজেন পরমাণু, একে ঘিরে তিনটা হাইড্রোজেন এইভাবে বসে যাবে, তিনটা হাইড্রোজেন এভাবে বসে যাবে। এই এর ফলে এই পরমাণুর লাস্টের শেলে কয়টা ইলেকট্রন হয়েছে এটা দেখতেও যাওয়ার বিষয় না, 8টা হইলো না, 10টা হইলো না, 14টা হইলো না, 100টা হইলো, ব্যাপার না। ব্যাপার হচ্ছে তার আনপেয়ার্ড গুলো সব পেয়ার ফর্ম করছে কিনা, করছে, ডান, যোগ স্থিতিশীল। তোরা কি বুঝছো আমার কথা? আচ্ছা, তো এখন কথা হচ্ছে, এই ক্ষেত্রে আবার তার মুক্ত জোড় ইলেকট্রন দেখা যাচ্ছে এই কনসেপ্ট থেকে। সে মুক্ত জোড় ইলেকট্রন কোথায়, এই দুইটাকে আমরা বলবো মুক্ত জোড় ইলেকট্রন, ইংরেজিতে বলে লোন পেয়ার, এই জন্য বলে এলপি। আর এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন এখানে আমরা যে ডট ক্রস দিয়ে লিখছিলাম, এই দুইটাকে বলে বিপি। এটাও আর একটা বিপি, এটাও একটা বিপি, তাহলে তিন তিন জোড়া বিপি আছে, আর এক জোড়া আছে হচ্ছে এলপি। বুঝা গেছে? আচ্ছা, তো এইটা হচ্ছে ভিভিটি এর এক্সপ্লেনেশন, যে গঠনটা কিন্তু অক্টেট রুল দিয়ে কি এক্সপ্লেন করা যাচ্ছিল নাকি যাচ্ছিল না, বলো। অ্যামোনিয়ার গঠন তোরা কি গরু ছাগল, করা যাচ্ছিল না? আরে যাচ্ছিল তো, অক্টেট রুল অনুযায়ী এই যৌগ ঠিক আছে, আবার ভিভিটি অনুযায়ীও ঠিক আছে। মানে হচ্ছে কি, তুই ধর নতুন কোনো কনসেপ্ট নিয়ে আসলি, সেই কনসেপ্ট আমরা একসেপ্ট করব যদি ওটা দিয়ে এক্সেপশনাল যৌগগুলোকে তো এক্সপ্লেন করা যায়, বুঝছি, বাট আগে যে যৌগগুলো এক্সপ্লেন করতে পারতেছিলাম আগের থিওরি দিয়ে, ওইগুলোকে তো করতে পারতে হবে। আমার কথা বুঝছস তো? সো অ্যামোনিয়া ইজ সাপোর্টেড বোথ বাই অক্টেট রুল এন্ড ভিভিটি। ভিভিটি দিয়ে এক্সপ্লেন করা যায় যৌগকে, অক্টেট রুল দিয়ে এক্সপ্লেন করা যায়, বুঝছস? আচ্ছা, এবার আসো BF3 এর গঠন। আচ্ছা, BF3 পরে, PCl5 টা দেখে আসি, যেটা দেখাইতে বসছিলাম।
তো আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু লিখি এখানে। চলে এসেছে, চলে এসেছে, তুমি ডিলিট, তুমিও ডিলিট, তুমিও ডিলিট, তুমিও ডিলিট, তুমিও ডিলিট। এইবার দেখো ফসফরাস 1:2:2, তুমি দূরে চলে যাও। 2p6, তারপরে কত 3s2। এবার আমাদের হবে হইতেছে কি 3px1, 3py1, 3pz1। তোমরা কাছে চলে এসো বন্ধু, দূরে দাঁড়িয়ে থেকো না। 3px1, 3py1, 3pz1। নাইস। এখন ঘটনা হইতেছে এই ফসফরাসের সাথে কারা বন্ধন করতে আসবে, সেটা হচ্ছে 3টা ক্লোরিন। এখানে 3টা ক্লোরিন বন্ড করতে আসবে, সরি 3টা তো না, 5টা যদি বন্ড করতে আসে তাহলে এই ফসফরাস দিয়ে কাজ হবে না, এই ফসফরাস দিয়ে কাজ হবে না, নাকি হবে বলো? মুকিত ধরে ফেলছে, উত্তেজিত করা লাগবে। এই দ্যাট ইজ দ্য ম্যাজিক অ্যাবাউট বিবিটি। তুমি বুঝে ফেলবা যে কখন উত্তেজিত করা লাগবে আর কখন লাগবে না। একটা কথা শুনবি, আমি এই কনসেপ্ট গুলো শিখছি অনেক পরে, আমার অ্যাডমিশন টেস্টের পরে যখন বাচ্চাদেরকে পড়াইতে গেছি তখন দিনে দিনে আমি আস্তে আস্তে শিখছি। আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন আমাকে কেউ বুঝায় দেয় নাই কোন যোগের ক্ষেত্রে এক্সাইট করা লাগে আর কোন যোগের ক্ষেত্রে এক্সাইট করা লাগে না, আমি মুখস্থ করছি। কোন স্যার ভাইয়াকে জিজ্ঞাসা করলে এরকম চাই থাকতো। আমি পরে বুঝছি যে তারা নিজেরা বুঝে না, আমারে কি বুঝাবে। আচ্ছা, সো আমরা এটাকে এক্সাইট করব। এক্সাইট করলে জিনিসটার চেহারাটা যেমন হবে, পুরো জিনিসটাকে একটু কপি করে নিয়ে আসলাম। নাইস, হয়ে গেছে। সেটা হচ্ছে দেখো 3s এর ইলেকট্রন দুটো ভাঙবে, 3s এর ইলেকট্রন দুটো ভেঙে যে কি হবে 3s1 হবে, 3s হলো 1 আর এখানে হচ্ছে 3dxy1 এরকম হবে। তারপর আমরা এখানে কি করব, ক্লোরিনকে লিখবো। তো ক্লোরিনকে লেখার সময় আমাদের একটু জায়গা লাগবে, যেহেতু হাইড্রোজেন আগে ছিল পেরিফেরাল অ্যাটম, ওর তো সাইজ ছোট। তোরা কি বুঝতেছিস আমার কথা? ওর তো সাইজ ছোট বলে ওরা নিয়ে ঝামেলা নাই, কিন্তু এই ভদ্রলোকের তো সাইজ বোটকা আছে ক্লোরিন, তাই না, বড় সড়ো পরমাণু। তো আমাদের একটু জায়গা লাগবে আর কি, একটু জায়গা বানায় নিলাম। ক্লোরিনকে আমি লিখতেছি, ক্লোরিন এসে কি এখান থেকে দাঁড়াবে না, 1s2 এর এখানে এসে দাঁড়াবে নাকি? ওর পয়েন্ট অফ ইন্টারেস্ট কি এই জায়গায়? মানে এখানে কি ওর কোনো কাম আছে? এই ঘরে তো দুইজন বাসিন্দা সম্ভব সর্বোচ্চ দুইজনই আছে, এখানেও আছে এখানেও আছে, তাহলে কোথায় দাঁড়াবে? 3s এ যে দাঁড়াবে। তাহলে 3s বরাবর সোজা নিচে এসে আমি লিখলাম ক্লোরিন, তারপরে তার ইলেকট্রন বিন্যাস লিখতেছি 1s2, 2s2, 2p6, তারপরে কি 3s2, আরো ছোট করে লেখা উচিত ছিল, একটু ছোট হয়ে যাও। নাইস, টেকনোলজি ব্যাপারটা অদ্ভুত। তারপরে কত 3px2, 3py2, 3pz কত 1। এইবার আমি যেটা করব, এই পুরো জিনিসটা একটু কপি করে নিয়ে চলে যাব, কারণ আমার 5 বার লেখার টাইম নাই। স্মার্ট বোর্ডের এই একটা সুবিধা, এটা অনস্বীকার্য, একদম টেকনোলজির চূড়ান্ত ব্যবহার। টেকনোলজি ব্যবহার করে ভালো কিছুও করা যায়, আবার শতানিও করা যায়। তোরা শতানি করস, টিকটক দেখস। 5টা ক্লোরিন এসেছে আমার কাছে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। এর সাথে এর একটা ভালোবাসা, এর সাথে এর একটা ভালোবাসা, প্রচন্ড ভালোবাসা হইতেছে এখানে। তাহলে বলো ফসফরাসের লাস্টের শেলে এখানে টোটাল, বাবুরে কেমনে বুঝাবো, এগুলো লিখতে হবে না, এইসব প্রশ্ন আসবেও না, তুই বোঝ কনসেপ্টটা বোঝ। প্রশ্ন আসবে মেইনলি থিওরি অফ হাইব্রিডাইজেশন থেকে, বাট ওইটা পারার জন্য তোরা আগে এটা বোঝা লাগবে, ঠিক আছে? এগুলো বইতে বলে না, বইতে বলে না বলেই আমরা বুঝি না, হঠাৎ করে থিওরি অফ হাইব্রিডাইজেশন আসে তখন সব মুখস্থ করতে বসে। জাস্ট কনসেপ্টটা বোঝ যে কিভাবে আসলে তারা কানেক্টেড হয়, ঠিক আছে? এইটাও দেখবি একটু পরে ফালাই দিব, বলবো যে কি বুলশিট পদ্ধতি। এগুলো আমার ব্যক্তিগত স্টাইল, যেভাবে লেখা উচিত এভাবে বোঝা উচিত আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে বলো এবার ফসফরাসের লাস্টের শেলে কয়টা ইলেকট্রন হয়েছে? ফসফরাসের লাস্ট শেল কতটুকু আমি একটু মার্ক করে দেখাই তোমাদেরকে। ফসফরাসের লাস্ট শেল ছিল হচ্ছে এই যে 3s থেকে শুরু করে এই যে 3dxy1 পর্যন্ত, ওইদিকেও আছে অরবিটাল, ইলেকট্রন নাই, 10টা। এখন বলো এতে কি কোনো আপত্তি আছে যে ফসফরাসের লাস্টের শেলে যে 10টা ইলেকট্রন হলো তাতে কি এই যৌগ অস্থিতিশীল হয়ে গেল কিনা বলো? না। কেন না? কারণ হচ্ছে তোমাকে 8-এর ব্যাপারটা ভুলে যেতে হবে। অষ্টক তত্ত্ব যে কথা বলছে এটা ভুলে যেতে হবে টোটালি, বুঝিয়েছো আমার কথা? আরাফাত খান জুনিয়র যেটা বলছে ওইটা মাথায় রাখবা, যে অষ্টক নিয়ে মাথা ব্যথা নাই, এক্স্যাক্টলি মাথা ব্যথা নাই ব্রো। তুই আগে 8-এর কথা ভাবতেছিলি, 8-এর চিন্তা পুরো বাদ দে, ফালায় দে, ঠিক আছে? ওকে, তারপরে চলো সো BF3 এর গঠন দেখি। এখানে Ca হচ্ছে বোরন, সো বোরনের ইলেকট্রন বিন্যাস লিখবো আমরা বি। একটা কাজ করি দেখি,
ও কুল, জোস তো, অস্থির। হ্যাঁ ঠিক আছে। রাইসুল দেখছো আমি কি স্মার্ট হয়ে গেছি, মানে বেতাল একটা অবস্থা। 1:2:2 2p(x1), এটাই হচ্ছে বোরনের ইলেকট্রন বিন্যাস। এখন বল এই বোরন দিয়ে কাজ হবে কিনা, নাকি চেতানো লাগবে? চেতানো লাগবে নাকি এটা দিয়ে কাজ হবে? হবে। কেমনে হয়? এই বোরনের যোজনী কত? এই বোরনের যোজনী তো 1, ওইখানে দেখা যাচ্ছে না যোজনী কত লাগবে? যোজনী লাগবে তো 3, তার মানে কি করতে হবে এখন? চেতাইতে হবে। ও আগের বার মনে হয় আমি ওটা লিখি নাই, এই যে ফসফরাস এখানে লিখে রাখছি, এই ফসফরাসের মাথায় তো চেতার চিহ্ন দেওয়া হয় নাই, দুঃখিত। এইবার বোরন ছিল, বুঝলাম। এই বোরনটাকে আরেকবার কপি করে নিয়ে যাব। হ্যাঁ, তারপরে ভদ্রলোক দুজনকে একটু উপরে উঠাই দেই, জায়গা লাগবে আমার এখানে, প্রচুর জায়গা লাগবে। ঠিক আছে, তো এখন আমরা এই বোরনকে একটু চেতায় দেই। চেতায় দিলে যেটা হবে সেটা হচ্ছে 2s এর ইলেকট্রন দুটা ভাঙবে, ভেঙে হয়ে যাবে 2s1 আর 2p কি y1। আচ্ছা, এবার 3টা ফ্লোরিন আসবে এর কাছে। 3টা ফ্লোরিন আসলে তাদেরকে আমরা নিচে থেকে লিখতেছি, এইখান থেকে লিখছি, পয়েন্ট অফ ইন্টারেস্ট যেখানে ওখানে লিখবো 1s2 2s2 2px 2py আর হচ্ছে 2pz। তাহলে 2px এ দুইটা, 2py এ দুইটা, 2pz এ একটা। কপি, চলে যাও, আরো একটা কপি, সুন্দর। এইবার যেটা হবে এখানে বন্ডিং হবে কিভাবে, আমি কিন্তু স্পিন অপোজিট করতেছি না, বুঝিস? এই প্রত্যেকটা কিন্তু স্পিন অপোজিট লাগবে। এই বুঝছস তো নাকি? স্পিন অপোজিট লাগবে, স্পিন নিয়ে কথা বলতেছি না, কারণ বইতে নাই, একটা তো দেখাই দিছি, ঠিক আছে? আচ্ছা, এই হয়ে গেল। এখন বল বোরনের লাস্টের শেলে কয়টা ইলেকট্রন হইলো তাহলে? বোরনের নিজের ছিল 3টা আর ধার করা 3টা, তাই না? বোরনের নিজের 3টা আর ধার করা 3টা, তাতে কয়টা কয়টা হইলো? ছয়টা। তাতে কি হয়েছে বলো? তাতে কিছু আসলো গেল? অ্যাকর্ডিং টু ভিভিটি তাতে কিচ্ছু আসে যায় না। লাস্টে 6টা হোক, 12টা হোক, 14টা হোক, কে দেখতে যায়? লাস্টে তোর ইলেকট্রন না থাকুক কোনো সমস্যা নাই, আনপেয়ার্ড সব পেয়ার্ড হয়েছে কিনা, দ্যাটস দ্য ফ্যাক্ট, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস একটু শিখে যেতে হবে এখান থেকে, সেটা হচ্ছে এই যৌগটার গাঠনিক সংকেত লিখি নাই আমি। ফসফরাস 5টা অরবিটাল ছিল এরকম 5 দিকে, 5 মাথায় 5টা কি যুক্ত হবে? ক্লোরিন, সিএল 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 সিএল। এবার একটা জিনিস একটু শুনে রাখো, সেটা হচ্ছে যেই যেই অরবিটাল মার্জ হচ্ছে, ওভারল্যাপ করতেছে, মিলে যাচ্ছে, তাদের নাম অনুযায়ী বন্ডের নাম দেওয়া হয়, বুঝছো? এখানে এস অরবিটাল ছিল আর এখানে পিজেড অরবিটাল ছিল, তো পি এক্স পি ওয়াই পিজেড তো একই, সো ওদেরকে পি এক্স পি ওয়াই পিজেড লেখা লাগবে না, পি লেখা লিখলে আমরা বুঝবো পি উপশক্তি স্তরের কোন একটা অরবিটাল, সেম জিনিস। সো আমরা এটাকে, এই বন্ডটাকে লিখবো হচ্ছে এস পিজেড, এস পি বন্ড, এসপি সিগমা বলে, যদিও সিগমা কি পরে বুঝো আর কি, এসপি বন্ধন। তাহলে পরেরটা কি? পিপি বন্ধন, এটা হচ্ছে পিপি বন্ড, সিগমা বেসিক্যালি, যাই হোক পরে বুঝবি। এটা হচ্ছে পি এর সাথে পিজেড, মানে পিও এর সাথে পিজেড, ব্যাপার না, পিপি বন্ড। পিপি মানে পাতলা পায়খানা, বুঝিস না আবার, পিপি। তারপরেরটা কি? ওই এটাও হচ্ছে পিপি। তারপরেরটা কি আমাদের? পিডি বা ডিপি, যাই বলো, পিডি। এই এই বন্ডগুলোর নাম হচ্ছে এরকম, বুঝতে পারছিস তো নাকি? ওকে, তারপরে এবার চলো বন্ধু, বিএফ3 এর কথা যদি বলি, এস অরবিটালের সাথে পি অরবিটালের ওভারল্যাপ হয়েছে, তাহলে একটাকে বলবো আমরা এসপি বন্ড, একটাকে বললেই হয়, কোন একটাকে তুমি বললা আর কি, সমস্যা নেই, মানে এটা নিয়ে কোনো হেডেক নাই যে কোনটাকে বলতেছে, সবগুলো বন্ডই একই আলটিমেটলি, এসপি বন্ড। এটা কি? পিপি, তাহলে এটাকে লিখলাম পি বন্ড পি। আচ্ছা, তারপরটা হচ্ছে পিপি, বুঝতে পারছিস? হুম, সব পিপি কেমনে, একটা তো এসপি, তাই না? আচ্ছা, তারপর আসো অ্যামোনিয়ার ক্ষেত্রে কি বলবো, একটা হচ্ছে এসপি, ও সবই এসপি, এই ক্ষেত্রে এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে এসপি, এইটাও হচ্ছে তোমার এসপি বন্ড। লেখাটা ভালো হয় না, আশা করি বুঝবা। এস হাইফেন পি, এসপি বন্ড, ঠিক আছে? ওকে,
নাইট্রোজেনের গঠন ভিভিটি দিয়ে করতে হবে। সো কেমনে করে নাইট্রোজেনের গঠন? নাইট্রোজেনের গঠন করতে গেলে এখন আমাদের দুইটা নাইট্রোজেন লাগবে। এই একটা নাইট্রোজেন আর পাশে আরো একটা নাইট্রোজেন লাগবে। এখানে তো কোনো সেন্ট্রাল অ্যাটম নাই। এখানে কি কোনো সিএ আছে? আনসার হচ্ছে না ভাই, এখানে কোনো সিএ নাই। তো সিএ না থাকলে কি হবে? একই জিনিস দুইবার লেখা লাগবে। বরাবর দুইটা লিখে দিলাম। এটার কালারটা একটু শিফট করে দিই যেন বোঝা যায়। এই তারপরে কি হবে? এর পি অরবিটালের সাথে মানে পি এক্স এর সাথে ওর পি এক্স এর ধরে নাও, আসলে যে কার সাথে কার বন্ধন এটা আমরা বলতে পারবো না, এটা অসম্ভব ব্যাপার। বন্ড হয়ে গেল। তাহলে আমাদের নাইট্রোজেন পরমাণু ছিল কয়টা? এখানে নাইট্রোজেন পরমাণু ছিল দুইটা। এখানে নাইট্রোজেন পরমাণু ছিল দুইটা। তাদের মধ্যে বন্ধন হয়েছে কয়টা? তাদের মধ্যে বন্ধন হয়েছে কিন্তু তিনটা। দুইটা নাইট্রোজেন পরমাণুর মধ্যে বন্ডিং কিন্তু তিনটা, যার ফলে নাইট্রোজেনের লাস্ট শেলে 8টা ইলেকট্রন হয়েছে। কারণটা কি? এর আগে থেকে ছিল হচ্ছে 5টা। দেখো 2 3 4 5, 5টা, আর এখান থেকে 3টা ধার করা, টোটাল 8টা ইলেকট্রন হয়েছে। 8 এর কথায় যাবই না, দেখবো যে আনপেয়ার্ড সব পেয়ার্ড হয়েছে কিনা। পেয়ার্ড হয়েছে তাহলে ভিভিটি অনুযায়ী যৌগ ঠিক আছে। তোরা বুঝছস? এবং এই বন্ধনটাকে তখন আমরা বলি ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড, দুইটা পরমাণুর মধ্যে একটা বন্ধন হলে তাকে বলে সিঙ্গেল বন্ড, দুইটা বন্ধন হলে তাকে বলে ডাবল বন্ড, তিনটা বন্ধন হলে বলে ট্রিপল বন্ড। এগুলো তোমরা জানো। আর বাবা পুতুল একটু ধৈর্য ধারণ করো। হুম। ও কি জানো জিগাইলো কেবল, কি একটা অদ্ভুত প্রশ্ন জিগাইলো। ভিভিটি দিয়ে কোন যৌগ এক্সপ্লেন করা যায় না? ধৈর্য ধর, টের পাবি। আমরা প্রতিটা থিওরির ক্ষেত্রে, ওই যে যতগুলো থিওরির নাম দেখছি 8টা 9টা থিওরি, প্রতিটা থিওরির ক্ষেত্রে প্রথমে তাকে আমরা খুব আদর করব। ওরে কি অস্থির থিওরি দেখছো, এই যে সব করে ফেলা যাইতেছে, প্রচন্ড ভালোবাসা দিব, কোলে নিব, বেড়াইতে নিয়ে যাব, বিভিন্ন কিছু করব, তাকে গিফট কিনে দিব, পরের দিকে যাই তারা লাইটটা কোলেতে ফেলাই দিব। কিলা মধুরা, তোর এটা দিয়ে এটা এটা করা যায় না। সো ধৈর্য ধারণ করতে হবে, আগে যথেষ্ট এক্সপার্ট হও ওই থিওরিতে, তারপরে। আচ্ছা, তাহলে এই বন্ডগুলোর নাম কি আমরা একটু দেখে ফেলি। পিপি, ও বাবা, পিপি, তারপরেরটা হচ্ছে পিপি, তারপরটা হচ্ছে পিপি। এগুলো সবই পিপি সিগমা বলে আর কি। সিগমা পাই কি এখনো বলি নাই বলে বলতেছি না। আচ্ছা, CH4 এর মিথেনের গঠন চলো করে ফেলি। কি করা যায়? কন্ট্রোল ভি মারা যায়, কত সুন্দর দেখছো। আচ্ছা, তারপরে এটা একটু লক করে নিতে হবে, জীবন যুদ্ধে এগিয়ে যাওয়া যাবে। তাহলে এটাকে ফেলে দেই, চলে যাও। কার্বন, কার্বন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p 2 2 4 5 6। তাহলে 2p জেডে থাকে হচ্ছে 0। এই হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস। তাহলে এখন এই কার্বন দিয়ে কি কাজ হবে মিথেনের গঠন, নাকি হবে না? বলো। হবে না। কারণটা কি? কি করতে হবে আমাদের বলেন? উত্তেজিত করতে হবে। ভাই বুকের বাম পাশে হাত রেখে একটা কথা বলতো, তোরা কি আসলে বুঝতে পারছিস কখন কোন পরমাণুকে উত্তেজিত করা লাগে, কখন লাগে না? এই জিনিস আমি তোদের বয়সে থাকতে বুঝতাম না, আমার খুব কষ্ট হইতো। এখন বল যে আল্লাহ আমাকে সেই সুযোগ দিচ্ছে, ততটুকু হায়াত দিছে, আমি কি তোদের কাছে এই ভারটা লাঘব করতে পারতেছি কিনা? মানে এটা খুব কষ্টের একটা বিষয়। তুই মনে রাখবি, তুই ছেলেবেলায় বা ছোটবেলায় বা তোর জীবনের যে কোনো একটা স্টেজে যে জিনিসগুলো পাইতে চাইছিস খুব করে বাট পাস নাই, বি দ্য রিজন ফর দ্যাট সো দ্যাট আদার্স ক্যান অলসো গেট দ্যাট। হ্যাঁ, মানে আমরা অনেকে একটা কাজ করি, খুব বিকৃত মানসিকতার পরিচয় দেই, যে আমি যেটা পাই নাই সেটা আর কেউ যেন না পায়। আমি পাই নাই তাহলে ও কেন পাবে? না, বি দ্য ভেরি অপোজিট। আমি পাই নাই তাতে কিছু আসে যায় না, আমি সেই মানুষটা হব যে আরো হাজার জনের ওটা পাওয়ার কারণ হব। যে জিনিসটা সে ডিজার্ভ করে সে পায় নাই, বাট এটা পাওয়ার কারণ হব। আমি এ প্লাস পাই নাই, বাট আমি লক্ষ ছাত্রের ওই এ প্লাস পাওয়ার, ভালো রেজাল্ট করার কারণ হইতে চাই। বি দ্যাট হিউম্যান, দ্যাট কাইন্ড অফ হিউম্যান। ঠিক আছে? আমি জানি না আমি এটা হইতে পারছি কিনা, আমি চেষ্টা করি আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে কার্বন ইলেকট্রন বিন্যাস লিখলাম, এই কার্বন দিয়ে কাজ হইতেছে না, এটা চেহারা ভালো না। এটাকে এখন কি করবো আমরা? একটু একটু মানুষ করবো আর কি, একটু চেতাই দিব যে এই কার্বন তুমি একটু চেতিয়ে দিচ্ছ। তুমি সেতে উঠলে পৃথিবীটা কত সৌন্দর্য হয়ে যায় দেখো। এই যে কার্বনকে লিখে ফেলেছি। এখন যেটা হবে, তার 2s এর ইলেকট্রন দুটো ভেঙে যাবে, ভেঙে যে এখানে হয়ে গেল 2s1, আর 2p z এ 0 থাকবে না, 2p z এও হয়ে যাবে 1। এবং এই কার্বনের চান্দির উপর আমরা একটা স্টার মাইরা দিব যে সে সেতি গেছে। আগের গুলা কি সেতানো হয়েছে ঠিক মতো? স্টার মারা হয়েছে নাকি ভুল করছি? হ্যাঁ হয়েছে মোটামুটি। কোনটা ভুলে গেলে তোরা আমাকে মনে করে দিস। আচ্ছা, এখন কথা হইতেছে এখানে এসে কে দাঁড়াবে? এখানে হচ্ছে 4টা হাইড্রোজেন হাত কসলাইতে কসলাইতে এসে দাঁড়াবে যে
আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, আপনার তো আছে দেখতেছি, আমরা কি কিছু করতে পারি? 1s1, দূর এত কিছু কে লেখে, কেউ চলে এসো, আবার চলে এসো, আরো একবার চলে এসো। এবার কি হবে? ইতার লাগে ইতার ভালোবাসা, ভালোবাসা, প্রচন্ড ভালোবাসা। বলো আমাকে, অক্টেট রুল দিয়ে কি মিথেনকে এক্সপ্লেন করা যাচ্ছিল নাকি যাচ্ছিল না? অক্টেট রুল দিয়ে যাচ্ছিল, ভিভিটি দিয়ে করা যাচ্ছে নাকি যাচ্ছে না? তাড়াতাড়ি বল, তোর নানার বিয়ে আছে, বিয়ে খাইতে যাইতে হবে। যাচ্ছে, গুড। তাহলে ওইটাই, তাহলে প্রথমটা হচ্ছে এস এস বন্ড, এস এস সিগমা, তারপরটা হচ্ছে এসপি, এসপি সিগমা, তারপরটা হচ্ছে এসপি, তারপরটা হচ্ছে এসপি। ওকে, তারপরে আসো কার্বন ডাইঅক্সাইডের দূর বাট এত কিছু কি করে, বাড়ির কাজ হোমওয়ার্ক নিজেরা করবি, সব দেখা দিলে তো হইল না, সব পেলে নষ্ট জীবন, গানটা শুনছো? PCl3 এর গঠন ভিভিটি দিয়ে, চলো করি। তাহলে আমাদের যেটা করা লাগবে, ফসফরাসকে ফেলে দিতে হবে, ফসফরাসকে ফেলে দিয়ে ওখানে লিখতে হবে পি। এখন বল, এটা চেতাবো নাকি চেতাবো না বলো, উত্তেজিত করবো নাকি করবো না এই ফসফরাসকে? ও ইলেকট্রন বিন্যাস তো হয় নাই। টু এস টু টু পি সিক্স, 3s2, 3px1, 3py1, 3pz1। কি করব? করব না, কারণ তার যোজনী লাগবে এখানে 3, এই ভদ্রলোকের 3টা আনপেয়ার্ড আছে। তাহলে এখানে ক্লোরিন লিখলাম, এত কিছু কে লেখে রে বাবা? ক্লোরিনের লাস্টে তোরা করে দেখিস ইলেকট্রন হবে হইতেছে কি, এটা হবে হচ্ছে 3pz1, এরকম পারা লাগবে বুঝছো, ধুম করে ইলেকট্রন বিন্যাস পারা লাগবে, যে জানি আমরা এই লাস্টের সালে কি অবস্থা আছে। এটা না পারলে বিপদ, তাদের বিয়ে শাদী হয় না। এটার পরে আমরা কি করব, এখানে এটার লগে এটার ভালোবাসা, এটার লগে এটার ভালোবাসা, এটার লগে এটার ভালোবাসা হয়ে গেছে। এখন বলো, ফসফরাসের এখানে লাস্টের শেলে কয়টা ইলেকট্রন হয়েছে? ফসফরাসের লাস্টের শেলে কয়টা ইলেকট্রন হয়েছে বলেন? এই যে নিজের ছিল 5টা, 2 3 4 5, আর 3টা ধার নিচে 8টা হয়েছে। সো 8টা হওয়ার ফলে কি হইলো? 8টা হওয়ার ফলে কি হইলো বলো? স্টেবল হইলো? পুতুলের উত্তর সুন্দর, কিছুই হইলো না, কিছুই আসা যায় না। তোরা 8 দেখতে কইছে কেডা? ওই 8-এর আমল তো গেছে গা, 8-এর আমল তো গেছে গা, 8 হইছে কি হয় নাই এইটা তোরে যদি কেউ জিজ্ঞাসা করে তুই বলবি কাছে এসো, দূরে থেকো না, কাছে এসো, আসার পর টাস করে থাপ্পড় দিয়ে বলবি তাতে তোর কি, তোর নানার কি, তোর দাদার কি? 8 দেখতে বলছে কে? তুই দেখবি আনপেয়ার্ড সব পেয়ার্ড হয়েছে কিনা, পেয়ার্ড হয়েছে, বাড়ি যা। এবার বলে হাতের বাম পাশ দিয়ে পিছন সাইড দিয়ে আরেকটা বাড়ি দিয়ে দূরে ফাটাই দিবি, ড্রেনের মধ্যে ফালাই দিবি, ছাগল কোথাকার। বোঝেছো বন্ধুরা? ফসফরাসের চারিদিকে আমাদের 3টা হাত থাকলো এরকম, প্রতিটি হাতে একটি করে ক্লোরিন, সিএল সিএল সিএল। এই বন্ধনগুলোর নাম দিয়ে ফেলি, এটা হচ্ছে পিপি, তারপরে ও সবই পিপি, পিপি প্রচুর ফাটলা পায়খানা, সরি পিপি, বুঝেছো? আরে না, কিছুই লিখতে হবে না, এসপি পিডি এগুলো লিখতে হবে না, আমি জাস্ট লিখতেছি, এটা কাজ আছে, এটা থিওরি অফ হাইব্রিডাইজেশন পড়ানোর সময় কাজে লাগবে আর কি। ওকে, SF6 এর গঠন, দূর ভাই আর পারবো না ভাই, মাফ কর আমাকে, বাড়ির কাজ করে নিস। IF7 কে করে এগুলারে বাপ, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আশা করি কারো বুঝতে বাকি নাই। এবার তোমাদের একটা চিন্তার খোরাক দিয়ে দেই, ভাববা এটা নিয়ে। পি ব্লক মৌলের ক্ষেত্রে যোজনী 2 একক করে পরিবর্তিত হয়, কিন্তু ডি ব্লক মৌলের ক্ষেত্রে যোজনী 1 একক করে পরিবর্তিত হয় কেন? এটা ভাববা, পরিবর্তিত হয় কিন্তু পি ব্লক মৌলের ক্ষেত্রে যোজনী 1 একক করে পরিবর্তিত হয় কেন? এটা ভাববা, এটা ভেবে উত্তর দিবা আর কি, হোমওয়ার্ক থাকলো। মারাত্মক সুন্দর প্রশ্ন, ভাবো, আজকে পারার কথা। কেন আজকে পারার কথা? আজকে ভিভিটি আলোচনা হয়েছে, এবং ভিভিটি হচ্ছে যোজনীর বাপ, ভিভিটি মানে যোজনীর বাপ। তো যোজনী সম্পর্কে ভালো করে বুঝলে তো এটা পারারই কথা, ঠিক আছে?
ওকে, নাইট্রোজেন অণুর গঠন বিবিটি দিয়ে আরো একবার দেখবো, যেটা হচ্ছে আমি আর দেখাবো না, এখান থেকে কপি করে নিয়ে আসবো। নাইট্রোজেন অণুর গঠন তো দেখাইছিলাম, এই যে নাইট্রোজেন অণুর গঠন পাওয়া গেছে। কত সৌন্দর্য, কপি পেস্ট করতে, কপি চলে যাও ওখানে, এই যে কন্ট্রোল ভি, নাইস, ফেস বিবিটি দিয়ে এইটাই। এইবার আসো বন্ধু, সেটা হচ্ছে নাইট্রোজেন অণুর এই যে যে গঠন দেখছো, এইটা তুমি দেখছো হচ্ছে কিভাবে বলো তো? অ্যালজেব্রিক, মানে অ্যালজেব্রিক ওয়েতে, মানে এটা সিম্পলি অ্যালজেব্রা বলবো না কি বলবো আমি জানি না, মানে জাস্ট লিখে লিখে, বুঝছো না, হাতে কলমে লিখে। বাস্তবে তো ব্যাপারটা আসলে এরকম না, তোরা আমার কথা বুঝোসি নাই। বাস্তবে তো ব্যাপারটা আসলে এরকম সোজা না। বাস্তবতা আসলে কেমন এটা বুঝতে গেলে তোমাকে যেটা করা লাগবে, এদের ছবি আঁকা লাগবে, এদের ফিগার দেখতে হবে। ফিগার না দেখলে বুঝবা না। আমার কথা কি বুঝছো? যেমন ধরো আমাকে একটু বলো, খুব মনোযোগ দিয়ে শোনো, এই যে তিনটা বন্ধন দেখতে পাচ্ছ, এই তিনটা বন্ধন এইখানেও দেখা যাচ্ছে, এইখানেও দেখা যাচ্ছে। আমাকে একটু বলো, এই তিনটা বন্ধনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? ইজ দেয়ার এনি ডিফারেন্স, নাকি একই জিনিস তো ভাই? পি এক্স অরবিটালের সাথে পি এক্স অরবিটাল, পি ওয়াই অরবিটালের সাথে পি অরবিটালের বন্ডিং, পিজেড এর সাথে পিজেড এর বন্ডিং, দুইটাই সবগুলো বন্ডিং এর ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ার ফর্ম করছে, কোনো পার্থক্য কি আছে? সেম মনে হচ্ছে না? কয়েকজন বলতেছে আছে, না বুঝে বলতেছে আর কি আছে, জানেও না বাট বলতেছে আছে আর কি। আচ্ছা, এই যে যেভাবে লেখা হয়েছে এটা আসলে তুমি পার্থক্য বুঝতে পারবা না। পার্থক্য বুঝতে গেলে তোমাকে ওদের ফিগার দেখতে হবে, ঠিক আছে? জাস্ট লাইক সেই আগের উদাহরণই চলে আসতেছে, দুইটা চাকা আছে, কোন একটা যানবাহনে দুইটা চাকা আছে, একটা সাইকেলও হইতে পারে, সেটা তো একটা ঠেলা গাড়িও হইতে পারে, তাই না? তো ওই দুইটার ব্যালেন্স তো আলাদা, দুইটার মেকানিক্স আলাদা, দুইটার ক্যালকুলেশন আলাদা, দুইটার স্টাইল আলাদা, দুইটার ধরন আলাদা, দুইটার স্টেবিলিটি আলাদা, সবই আলাদা, বাট দুইটাতেই কিন্তু দুই চাকা। সো যখন তুমি লিখবা তখন তুমি পার্থক্যটা বুঝবা না যখন তুমি ফিগারটা ড্র করবা তখন তুমি বুঝতে পারবা, ঠিক আছে? ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, এই যে এক একজন বলছে সংকরণ, গাঠনিক সংকেত, আমি সেই সব জিনিস নিয়ে প্রশ্ন করি না, সেই সব জিনিস তোমার উত্তরে বলা লাগবে না, যেসব জিনিস আমি পড়াই নাই। সংকরণের কথা যেহেতু এখনো আসে নাই, সো এগুলা নিয়ে কোনো উত্তরই হবে না আর কি, ঠিক আছে? শুধুমাত্র তোমরা আমার পড়ানোর ক্ষেত্রে খেয়াল রাখবা, অতীত দেখো, অতীত দেখো, তোমার অতীতে জানা জিনিস, নতুন কোনো জিনিস তোমার জানতে হবে না, আমি তোমার জানাই দিব, এটা আমার দায়িত্ব, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে নাইট্রোজেন অণুর গঠন দেখবো এখন অরবিটাল চিত্রের সাহায্যে, ফিগার এঁকে স্কিমেটিক ডায়াগ্রাম আঁকবো, সেটার মাধ্যমে দেখবো আর কি। দেখো, সেটা হচ্ছে আমি পুরো জিনিসটা আরেকবার লিখলাম না, এখানে দেখতে পাচ্ছ নাইট্রোজেনের দুইটা পরমাণু লাগবে আমাদের, যাদের ইলেকট্রন বিন্যাস দেখাইতে হবে। ওই তিনটা অরবিটালে বন্ডিং হবে, এস অরবিটালে বন্ডিং হচ্ছে না, দ্যাটস ওয়াই এস কে আমরা আঁকবো না, আঁকবো শুধুমাত্র পি এক্স পি ওয়াই পি জেড। তাহলে দেখো, ধরে নাও এই যে একটা নাইট্রোজেন পরমাণু, এইটা একটা নাইট্রোজেন পরমাণু, নাইট্রোজেনের নিউক্লিয়াস, সো এন লেখা আছে। এইখান থেকে তোমার তিনটা অরবিটাল বের হয়েছে, তাই না? অরবিটাল গুলো কি টাইপের অরবিটাল? ডাম্বেল শেপের। আচ্ছা, এইভাবে না দিয়ে আমরা একটা কাজ করি, বেটার হাতে আঁকি। তোমরা জানো যে ওর ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছিলাম পি এক্স পি ওয়াই পি জেড, সো পি এক্স পি ওয়াই পি জেড অরবিটালের শেপটা কেমন? ডাম্বেলের মতো, তাই না? তো ডাম্বেল শেপ আঁকার চেষ্টা করতেছি আমি। এই যে এটা ধরো পি এক্স অরবিটাল, তাহলে তোমার কি হবে এখন? আচ্ছা, এইটার অরবিটাল ওরিয়েন্টেশন কেমন? অরবিটাল ওরিয়েন্টেশন হচ্ছে এই রকম, এই যে ধরো এইটা, আর হচ্ছে তোমার এটার আবার হচ্ছে কি রকম, এইরকম। পি এক্স পি ওয়াই পি জেড পরস্পর সমকোণে থাকে, সো তোমরা জানো এটা কিভাবে আঁকা উচিত, এই যে এঁকে ফেলছি। আঁকলাম, ডান। এইটা একটা নাইট্রোজেন পরমাণু, সো এই নাইট্রোজেন পরমাণুটা এরকম ছিল। এবার আরেকটা নাইট্রোজেন পরমাণু আমাদের লাগবে নিলাম। তো এই নাইট্রোজেন পরমাণু যদি ওদিকে মুখ ফিরে থাকে তাহলে হবে না, ওই ওরিয়েন্টেশনে থাকলে আমাদের যেটা করা লাগবে, একে ফিরাইতে হবে আর কি।
তুমি কিভাবে ফিরে গেলে? কিছু একটা হইল। এই যে সৌন্দর্য, কিন্তু তোমার একটা ডিস্টার্ব দেখা দিছে ভিতরে। এন ওকে, এখন আর একটা কাজ করি, সেটা হচ্ছে পুরো জিনিসটা একটু কালারটা শিফট করে ফেলি, তাহলে আরো ভালো বুঝবা। ধরো হলুদ, নাইস। তো তোমার হলুদ একটা নাইট্রোজেন আর পিঙ্ক কালার একটা নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ইয়া রাইসুল, আমার কতগুলো কলম লাগবে? 6টা কলম। কালি দাগ পড়ার দরকার নেই, জাস্ট কলম হলে হবে। 3টা এক কালারের, বাকি সরি যে কোনো কালার, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এই দুইটা নাইট্রোজেন একদিন হেঁটে বেড়াচ্ছিল। এই নাইট্রোজেনের প্রত্যেকটা অরবিটালের মাথায় কিন্তু একটা করে ইলেকট্রন আছে, একটা সিঙ্গেল ইলেকট্রন আছে। তাহলে এরগুলাকে ক্রস দিয়ে দিচ্ছি, ওরগুলা ডট আকারে থাকুক, হইলো। এখন যেটা হবে, এই নাইট্রোজেন যখন ওই নাইট্রোজেনের কাছে অ্যাপ্রোচ করবে, এই যে হাঁটি 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 পা পা করে আসতেছে কিন্তু আসতেছে কিন্তু আসতেছে কিন্তু আসলো 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 আসলো, এই যে দেখো ঢুকে গেল। তখন যেটা হবে, এই দুটো অরবিটাল দেখো মাথায় মাথায় যুক্ত হচ্ছে, দেখা যাচ্ছে? দিস টু অরবিটালস হ্যাভ গট কানেক্টেড ফেস টু ফেস, একেবারে মাথায় মাথায় যুক্ত হয়ে গেছে। এই যে মাথায় মাথায় যে যুক্ত হইলো, এইটাকে আমরা বলতেছি একটা বন্ড হওয়া। তোরা কি বুঝছো আমার কথা? এইখানে ইলেকট্রনটা থাকলে এই নাইট্রোজেন বলে আমার কাছে আছে, আবার এইখানে ইলেকট্রন থাকলে এই নাইট্রোজেন বলে আমার কাছে আছে। এখন এই দুইটা ইলেকট্রনই কার কাছে আছে জানো? দুইটা নাইট্রোজেনের কাছে আছে। বুঝছো আমার কথা? তখন আমরা বলবো এখানে একটা বন্ড ফরমেশন হয়েছে, সমযোজী বন্ধন, যেখানে ইলেকট্রন শেয়ারিং হচ্ছে। সো এইটা হওয়ার পরে এখন কি হয়েছে জানো? এই যে খাড়া হয়ে থাকা যে অরবিটাল দুইটা, ওয়াই অরবিটাল, এই ওয়াই অরবিটাল দুইটা না আমার কাছে এসে কাচুমাচু করতেছে। দাদা দেখছো, ওরা দুজন তো বন্ড করছে, আমরা একটু করি। একটু দেখছো কত সুন্দর হয়েছে, স্টেবল হয়ে গেছে। একটু করি, করবো সত্যি। এই দুইটা অরবিটাল যায়, এরাও তো তাই। সো ওয়াই উডন্ট দে ওয়ান্ট টু? তারাও তো চাইবে যে এই কাজটা করার, তাই না? এখন যেটা হবে সেটা হচ্ছে, এই দুইটা মাথাকে এবার এক জায়গায় আনতে হবে, কাছে আনতে হবে, বুঝতে পারতেছো? তো চলো আমি একটু কাছে আনার চেষ্টা করি, দেখা যাক কি হয়। আনছিস? এই যে দেখো, এই মাথাটা একটু ঘুরায় নিয়ে যাচ্ছি, ঘুরায় নিয়ে যাচ্ছি, ঘুরায় নিয়ে যাচ্ছি, দেখছো? এই যে ঘুরায় নিয়ে যাই, ওর কাছে যাওয়ার চেষ্টা করতেছে এই অরবিটালটা, এই অরবিটালের কাছে যাওয়ার চেষ্টা করতেছে। তুই যত ঘুরাবি, যত ঘুরাবি, যত ওর কাছে যাইতে চাবি, দেখ এই যে ওর কাছে যাচ্ছে কিন্তু। এই জায়গাটা ঠিক রেখে, এই জায়গাটা ঠিক রেখে ওর মাথার কাছে যাচ্ছে, যাইতে যায়। তোমরা কি বুঝতেছো যে এখানে একটা ব্রেকেজ হয়ে যাচ্ছে? তোমরা কি বুঝিয়াছো আমার কথা? ভেঙে যাচ্ছে, বোঝো নাই? মানে ঘটনাটা হচ্ছে কি, দেখ ভাই, এই যে px অরবিটাল, p অরবিটাল, অল অফ দিস শুড অলওয়েজ মেইনটেইন 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সমকোণে থাকতে হবে পরস্পর থেকে। এরকম কেমনে দেখায় আল্লাহ জানে, এই যে সমকোণে থাকতে হবে। তো এখন ঘটনাটা হচ্ছে যেটা, এই দুইটা অরবিটাল, এই যে দেখ আমার হাতটা এই যে ঠিক এইভাবে ধরছি আর কি, একটু একটু নরমাল করতো, কন্ট্রোল মাইনাস। ওকে, এই যে দেখ আমার হাত দুইটা হচ্ছে নাইট্রোজেনের দুইটা পরমাণু, এই যে মাথায় মাথায় অতিক্রমণ হইছে। সো এই খাড়া যে দুইটা আছে বুড়ো আঙ্গুল, তারাও চাচ্ছে যে আমরা একটু মাথায় মাথায় করি, দেখতে পাচ্ছ? এই মাথায় মাথায় এরা যুক্ত হইতে যে আগে দেখো তো এই আঙ্গুল দুইটা ভেঙে যাচ্ছে না? এই যে অ্যাক্সিস বরাবর ছিল, এখন কি হচ্ছে, অ্যাক্সিস ভেঙে যাচ্ছে না? বুঝছস তো নাকি? কলম দেয় আমি একটু ভালো করে ধরে দেখাই। আচ্ছা ধরো এই যে আমার কাছে অনেকগুলো কলম আছে, আমি কলম নিয়ে আসছি, আমি একটু ধরি, রাইসুল একটু হেল্প লাগবে, চলে কাছে। ওকে, এই যে একটা একটা একটা, এই যে দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, নিশ্চয়ই তোমাদেরকে মাসরুর ভাইয়া দেখাইছে এই যে এরকম জিনিস, এরকম জিনিস, তাই না? এইটা হচ্ছে এক্স অরবিটাল যদি হয়, এটা ওয়াই, এটা জেড, এই যে দেখা যাচ্ছে, দেখি ক্লিপ খুলে দাও। আচ্ছা আরেকটা কলম ধরে দাও, সিঙ্গেল, ঢুকাও ঢুকাও, হ্যাঁ আরেকটা। ওকে জোশ। এই যে দেখো আমার দুই হাতে টোটালি 6টা কলম, দেখা যাচ্ছে? বুঝা যাচ্ছে তো না? এই যে দেখো, তো এখন এই দুইটা ধরো মাথায় মাথায় অতিক্রমণ করছে, এই যে করলো, সুন্দর একটা বন্ড ফরমেশন হয়েছে, কিন্তু ভেঙে চুরে যাচ্ছে না, কিছু হচ্ছে না, নাইস। এরপরে যখন এই যে আমার খাড়া হয়ে থাকা নীল, এই যে নীল আর এই যে পিঙ্ক, এই দুইজন যখন বন্ড ফর্ম করতে চাইবে, এই যে দেখো আমি করতে চেষ্টা করতেছি, কিন্তু করতে চেষ্টা করতেছি, মাথায় মাথায় যুক্ত করতেছি, তখনই দেখো আগের বন্ডটা ভেঙে গেছে, এই যে দেখছো এটা ভেঙে গেছে। সো দ্য ফ্যাক্ট, আরে শাওন, সো ঘটনা হচ্ছে এই দুইটা পরমাণুর মধ্যে, আমার দুইটা হাত কিন্তু দুইটা পরমাণু, মার্কার আছে এখানে, মার্কারটা নে তো। হ্যাঁ শাওন চলে,
হ্যাঁ, তোমাদের শাওন ভাইয়া চলে আসছে, দ্য আলটিমেট বস। ঠিক, তোর কি ক্লাস ছিল না আজকে? আচ্ছা, আমার হাতে একটু নাইট্রোজেন লিখে দে, এন লিখে দে, এই যে হাতের তালুতে বড় করে লিখে দে। হ্যাঁ, এইখানেও লিখে দে, মজা হইলো আর কি। সো আমার এই হাতটা হচ্ছে নাইট্রোজেনের একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে আরেকটা নিউক্লিয়াস। এই দুইটা নিউক্লিয়াস যখন কাছে আসে তখন এই যে হেড টু হেড ওভারল্যাপ হচ্ছে, সেম কাজটা যদি এই খাড়া যে অরবিটাল দুইটা আমার, এই দুইটা যদি করার চেষ্টা করে, দে উইল ব্রেক, দ্য প্রিভিয়াস বন্ড উইল ব্রেক। আচ্ছা ধরে নিলাম এটা ভেঙে গেল পুরোপুরি, তখন কি হবে জানিস? এদের বন্ডটা না পারফেক্ট ফর্মেশনে যাবে, এই যে পারফেক্টলি ফর্ম করে ফেলছে, তখন আগের বন্ডটা ভেঙে গেছে। বুঝতে পারতেছিস তো? আচ্ছা, এই কাহিনী আবার কারা করতে চেষ্টা করতেছে বলেন তো? এই যে দুইটা, এরা দুইটা বলতেছে যে ভাই আমরা একটু করি, ওরা তো করলো, প্রথমে এরা করছিল পরে এরা করলো, তারপরে এখন আমরা করি। আমি বললাম কর, আমার তো কোনো সমস্যা নাই। তো শাওন গেছে কাজী সাহেব হিসাবে ওদের বন্ড করাইতে। দেখো এই যে এই নতুন দুইটা বন্ড হচ্ছে, হইতে যায় কি হয়েছে বলো তো আবার? আগের দুইটা ভেঙে গেছে। তো দুইটা পরমাণুর মধ্যে আসলে এরকম হেড টু হেড ওভারল্যাপিং সর্বোচ্চ কয়বার সম্ভব বলো তো? পড়া কর। 12। তুই যা ভালো একটা কাজ করছস, ওই যে আয়নিক বন্ড পড়াইতে যে পোলার আয়নটা শিখাই দিছস না, আমার টাইম অনেক বেঁচে যাবে। আচ্ছা হ্যাঁ, সেটাই, সবাই একটু খাতায় তাহলে লিখে দাও। এক বলো দেখো ইনফিনিটি। তুই কি করবি কর, আমি কি লাইলে তো মরেই যাবে। এই গাধা, দুইটা পরমাণুর মধ্যে সর্বোচ্চ এরকম হেড টু হেড বন্ডিং একটাই সম্ভব, একটাই সম্ভব, তার চেয়ে বেশি হবে না। একটা হওয়ার পরে আর একটা হইতে গেলে তো আগেরটা ভেঙে যাচ্ছে, আর একটা হইতে গেল আগেরটা ভেঙে যাচ্ছে, মানে ফিজিক্যালি একটু চিন্তা করো। তুমি যদি একটু প্রিভিয়াস স্লাইডে যাও, এই যে তুমি যদি এইভাবে কাগজে কলমে লেখো, তোমার কাছে মনে হবে 1000টা বন্ধন সম্ভব, বাট বাস্তবে দেখো আসলে একটার বেশি আরেকটা করতে গেলে না ভেঙে যায়। দ্যাটস দ্য রিজন ওয়াই যে কোনো কিছু এরকম খাতা কলমে লেখার চেয়ে খাতা কলমে লেখা ভালো, মুখে বলার চেয়ে খাতা কলমে লেখা ভালো। আরো ভালো হচ্ছে ছবি আঁকা, ফিগার ড্র করা, যে আসলে জিনিসটা কেমন, বুঝতে পারছিস? হাইজেনবার্গের কথা মনে পড়ে। হ্যাঁ, বল বল বল, কাছে জোরে বল, এই শুনুক সবাই। হ্যাঁ আচ্ছা, সহজ উদাহরণ হচ্ছে এরকম, হ্যাঁ যে ধরেন আপনার সাথে আমি কোলাকুলি তো হ্যাঁ, একভাবেই করতে পারি, একভাবেই করতে পারি। কিন্তু পাশাপাশি তো আপনি আমার ডান পাশে দাঁড়াইতে হ্যাঁ, পারেন, বাম পাশেও দাঁড়াইতে পারেন। তো কোলাকুলি একভাবেই, মানে সিগমা বন্ড একটাই হয়। ও জোস। আচ্ছা, সো বলেই দিল, এই যে সামনাসামনি যে অধিক্রমণটা, সামনাসামনি যে ওভারল্যাপিংটা, এইটার একটা বিশেষ আমরা নাম দিব, এইটাকে বলবো হচ্ছে সিগমা বন্ড। সো এটাকে সিগমা কেন বলতেছি, কারণ এইটা যে টাইপের বন্ডিং হবে, এর পরের গুলো না ওই টাইপের হইতে পারতেছে না, ওই টাইপের ডিফারেন্ট একটা নাম দেয়া লাগবে, বুঝতে পারছিস? ভালো বুঝছে উদাহরণটা? ঠিক আছে। আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে যেটা, সেটা হলো তাহলে কি লিখবি, এই যে হ্যাঁ লিখ, সবাই পাই বানান পি আই ই লিখতেছে, ওটা হচ্ছে কিউটি পাই সুইটি পাই, বা ওই যে পাই মানে কেক খাওয়ার যে পাই, ওটা আর কি। হ্যাঁ, পিআই পাই, পাইতে পরে যাব, পাইতে পরে যাব, আগে না। পাই বলে কিছু এখনো নাই দুনিয়ায়, সিগমাকে বুঝে নেই। সো ঘটনা হচ্ছে এই বন্ধনটাকে আমরা একটা নাম দিব, এই বন্ধনটার নাম হচ্ছে সিগমা বন্ড। সিগমা কিভাবে লেখে জানিস তো? এই যে এইভাবে বইতে লেখা থাকে, এইভাবে লিখবি না, দেখতে কেমন আমার মতো লাগে, পোটকা পোটকা লাগে, একটু শাওনের মতো লিখবি, একটু চিকনা একটু লম্বা, একটু স্লিম আছে একটু লম্বা আছে আর কি। হ্যাঁ, এরকম লিখলে সুন্দর লাগে। তো এটাকে আমরা বলি সিগমা বন্ড। এখন শোন, এতক্ষণে যেটা বুঝলাম, এই হেড দুইটা না আর কানেক্ট হওয়া পসিবল না। সো তাইলে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে তো জানি যে দুইটা নাইট্রোজেন পরমাণুর মধ্যে আসলেই কিন্তু তিনটা বন্ড থাকে, এটা অনেক এক্সপেরিমেন্টে প্রকাশিত। তাইলে কিভাবে সম্ভব ওই দুইটা? সেই সম্ভবটা হচ্ছে কিভাবে, দেখ, এই যে যে ইলেকট্রনটা আছে আর এখানে যে ইলেকট্রনটা আছে, দে জাম্প ফ্রম ইচ আদার, এই যে লাফালাফি করে লাফালাফি করে, এই যে যে লাফালাফিটা হচ্ছে, এইটার ফলে তুই এভাবে চিন্তা কর, এইটা আমার বাসার কবুতর, আমি কবুতর বলতাম ছোটবেলায়। সো আমার বাসার কবুতরকে আর এক বাসায়, মানে সরি, এইটা ধর ভিন্ন বাসা, আমার বাসায় আসতো, আমার কবুতরের সাথে খুব খাতির, একসাথে খায়, বাকুম বাকুম করে, বাক বাকুম করে, করে না ওকে নিয়ে উড়ায় চলে যায়, উড়ায় নিয়ে চলে যায়। পরে আবার কি হয়, ওই দুজন আমার বাসায় আসে কয়েকদিন, তারপরে দেখি আর নাই। মানে এই যে দুই বাসায় ওড়াউড়ি করতেছে, বা এটা ধর তোর নানা, এটা তোর নানি, তো নানা একবার নানির বাসায় আসলো, বন্ড হয়ে গেল, কারণ অপোজিট স্পিন তো। হওয়ার পরে কি হবে, দুইজন লাফালাফি করে এই দুইটা অরবিটাল দিয়ে। এইটা দেখ, এইটাও কিন্তু এক ধরনের ইলেকট্রন শেয়ারিং হচ্ছে, দুইটা অরবিটালই বলতে পারতেছে যে দুইটা ইলেকট্রনই আমার। দ্যাটস হোয়াট ই কল কোভ্যালেন্ট বন্ড। তোরা কি বুঝতে পারছস আমার কথা? সো এইটাও ইলেকট্রন শেয়ারিং, এইটাও ইলেকট্রন শেয়ারিং, বাট এখন একটু খেয়াল করে বল, এইটা যে ধরনের শেয়ারিং ছিল, এটা কি ওই ধরনের শেয়ারিং নাকি ভিন্ন ধরনের, বলেন তো? ডিফারেন্স আছে, রাইট? ভিন্ন জিনিস। সো ভিন্ন যদি হয়, ইউ মাস্ট নেম দেম ডিফারেন্টলি, একটা ভিন্ন নাম তো দেয়া লাগবে। সেই নামটা কি দেয়া হইলো? সেই নামটা দেয়া হইলো হচ্ছে পাই।
সো উই উইল কল ইট অ্যাজ পাই বন্ড এন্ড দ্যাট ইজ এ সিগমা বন্ড। আমার কথা কি বুঝিয়াছো? এবং গত দিনের ক্লাস আমি দেখলাম শাওন তোমাদেরকে বলছিল যে সমযোজী বন্ধন কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। সো দিস আর দোজ টু টাইপস। একটা হচ্ছে হেড টু হেড অরবিটাল ওভারল্যাপিং হয় যার ফলে ইলেকট্রন শেয়ারিং, আর একটা হচ্ছে হেড টু হেড হইতে পারে না, এরকম খাড়া থাকে দুইটা অরবিটাল পাশাপাশি থাকে, পাশাপাশি থেকে এখান থেকে এখানে লাফায়, এখান থেকে এখানে লাফায়, লাফালাফি করতে থাকে। দ্যাটস হোয়াট ই কল পাই টাইপের শেয়ারিং। বোথ অফ দেম আর কোভ্যালেন্ট শেয়ারিং, কোভ্যালেন্ট বন্ডিং, ইলেকট্রন শেয়ারিং, বাট একটা হচ্ছে সিগমা টাইপের শেয়ারিং, একটা হচ্ছে পাই টাইপের শেয়ারিং। তোরা কি বুঝছস আমার কথা? আচ্ছা এবার আসো, কবিতা কর্মকার এতক্ষণ একটা মারাত্মক সুন্দর কবিতা পড়ছে, আই মিন কথা বলছে, সেটা হচ্ছে নিচের দুইটা এরা তো কইলো মনের খায়েশ পূরণ হইছে, এরাও করছে একরকমের হইতেছে, দুধের স্বাদ ঘোলে মিটাইতেছে, এরা দুইটা বঞ্চিত থেকে যাবে কেন? অবশ্যই থেকে যাবে না। এইখান থেকে ইলেকট্রন এখানে জাম্প করে, এখান থেকে ইলেকট্রন জাম্প করে, এবং তোমরা মনে করতেছো যে ডিসটেন্সটা অনেক বড় হয়ে গেল। আসলে ভেবে দেখো 3D জিনিস 2D প্লেনে আঁকা হয়েছে বলে এই অরবিটাল দুইটা মনে হচ্ছে অনেক দূরে, এরকম দূরে, আসলে দূরে না, এটা কিন্তু খারাপ তোমার দিকে গেছে। আমার কথা কি বুঝিয়াছো? আচ্ছা, সো ঘটনা হচ্ছে এইটাও তাহলে কি টাইপের শেয়ারিং হবে বলেন? এটা কি সিগমা হলো না পাই হলো? নিচে যেটা দেখতে পাচ্ছ, আচ্ছা পাই টাইপের শেয়ারিং হলো। এই একটা কমেন্ট আসছে উপরে, উঠতো পিআই ই না রে বাবা, পিআই পাই। আচ্ছা, মুকিত হাসান একটা প্রশ্ন করছে, কোন শক্তি ছাড়া লাফালাফি করে কেমনে? তোরে কে বলছে শক্তি ছাড়া? বন্ধন গঠন করতে গেলে প্রথমে কি আমরা শক্তি দেই না? ওই শক্তি কই যায়? তোর মামু বাড়ি যায়, তোর না তোর নানা বাড়ি যায়, এই গরুর নাতি। ওই শক্তি দিয়েই তো আমরা ইলেকট্রনকে জাম্প করার ব্যবস্থা করে দেই, স্পিন শিফটিং এর ব্যবস্থা করে দেই। বললাম না স্পিন শিফটিং এর কথা, যে এইটা যদি আপ স্পিনে থাকে এটা তো ডাউন স্পিনে থাকার কথা, যদি না থাকে তখন কি হবে? স্পিন শিফটিং এর এনার্জি কই পাবে? বুঝিয়াছো আমার কথা নাকি বোঝো নাই? রাকিবুল হাসান রাতুল বলতেছে এই জন্যই ফেলুদা বস কলেজে পড়ানোর সময় কিছুই বুঝি নাই, এখন পানির মতো সহজ লাগতেছে, কি পড়াইছে কিছুই বুঝি নাই। আরো হবে রে শোনা, আরো হবে, একটু ধৈর্য ধর, আরো হবে ইনশাল্লাহ। তুই যে তোর কলেজে পড়াইতে পারবি, একদিন স্যার আসতে দেরি করছে, তুই 10 মিনিটে দেখবি অনেক কিছু পড়াই ফেলবি, ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে শোনো, সো আমাদের এটা হয়ে গেল সিগমা আর পাই, বুঝতে পারছি আমরা। এখন এখন চলো আরেকটা জিনিস বলি তোমাদেরকে। এই যে যেটা লিখছো, যেটা তোমরা বুঝলে মাশাল্লাহ সবাই, সেই জিনিসটাকে সবাই একটা কাজ করো, সেটাকে একটু সবাই কেটে দাও। ভুল? ম্যান, I feel like a devil sometimes, you know. কাহিনীটা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ ব্যাপারটা আসলে এরকম না। আমি তোমাদেরকে অর্ধেক জিনিস দেখাইছি। পিকচার আভি বাকি হে বেটা, পিকচার আভি বাকি হে। খুব মনোযোগ দিয়ে শোন, ক্লাউন ক্লাউন ফিল আসতেছে। সেটা হচ্ছে, আমি পুরো স্লাইডটা একটু কপি করে নিয়ে যাব। আরে বন্ধু রে, ভালো করে বোঝো, কন্ট্রোল সি, এই চলে এসো বন্ধু, কন্ট্রোল ভি। দেখো আচ্ছা, এটা পরে এই যে নাইট্রোজেন অণুর গঠন ব্যাখ্যা করব, আবার ভিভিটি ইউজ করব, বাট একটু ছবি আঁকবো। বাট সেই ছবিটা আঁকবো কিভাবে দেখ, খেয়াল করে এখানে লেখা আছে পূর্ণ অরবিটাল চিত্রের সাহায্যে, পূর্ণ কমপ্লিট অরবিটাল শেপ আঁকা লাগবে। আমি যেটা দেখাইছিলাম তোরা একটু আমাকে বল, আমি কি কমপ্লিট শেপ দেখাইছিলাম? পিএক্স পিওয়াই পিজেড এর মধ্যে বন্ডিং হচ্ছিল, সো পিএক্স পিওয়াই পিজেড এদের কি ডাবল ডাম্বেল শেপ না? আমি কি এক সাইড দেখাইলাম না? ডাবল সাইড দেখলে তখন দেখবি যে চেহারা আরো চেঞ্জ হয়ে গেছে, কনসেপ্ট আরো নতুন করে আসতেছে, যেগুলো আগে ভাবাই হয় নাই। দ্যাট ইজ দ্য ফান ফ্যাক্ট অ্যাবাউট ফিগার্স। তুমি যতদিন লিখে লিখে পড়বা তোমার কনসেপ্ট আসলে ধোঁয়াশা থাকবে, আধো আধো থাকবে। ড্র ফিগার্স মানে কনসেপ্ট ক্লিয়ার করতে ফিগারের উপরে কোনো জিনিস নাই, বুঝছো? আচ্ছা, সো চলো আমরা এখন একটু একটা কাজ করি, সেটা হচ্ছে পূর্ণ অরবিটাল চিত্রের সাহায্যে ব্যাপারটা কেমন হবে আমরা একটু দেখে নিই। প্রথম কথা হচ্ছে পুরো জিনিসটা আবার আঁকতে হইলো না, আমি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে, এটা ফালাই দেই, এটাও ফালাই দেই, হ্যাঁ ওকে। সো দেখো ব্যাপারটা হচ্ছে কি, এই যে পিএক্স অরবিটালে এক পাশে আঁকছিলাম, পিএক্স এর তো এই মাথায় একটা কি আছে, ডাম্বেলের
সাইড আছে না, ডাবল ডাম্বেল শেপ। তারপরে এই ভদ্রলোকের পিএক্স যেটা, তার তো আবার ওই পাশেও কাহিনী আছে না? আচ্ছা, এই একটা নিয়ে কথা বলি আগে। দেখ, আগে বলতেছিলাম যেটা, যে এইটার ইলেকট্রনটা এই মাথায় চুপটি করে বসে আছে, বলছিলাম না? এটা একটা হাস্যকর কথা ছিল না? খেয়াল করছিস? কেউ কেউ তো কিছু বলস নাই, হ্যাঁ করে সাইড থাকে, যা বলে সব মানি নাই। এটা কি ধরনের ছাগলামি, বুঝছস? এইখানে যে ইলেকট্রনটা আঁকছিলাম, সে তো আসলে ওইখানে থাকে না। সে কি করে বলেন? সে কি করে বলেন? ঘুরে, রাইট? সে তো ঘোরে। সে কেমনে ঘোরে? এই নিউক্লিয়াসটার চারিদিকে এই ডাম্বেল শেপের যে অরবিটাল, এই দিক দিয়ে ঘোরে। যদি ঘোরে তাহলে তাকে কিভাবে আঁকা উচিত জানো? ইলেকট্রনটা এরকম ডট শেপে দেওয়া উচিত না। ডট শেপে দেওয়াটা নিতান্তই ভুল, এটা 9-10 স্টাইল হয়ে গেছে। হোয়াট ইউ শুড ডু ইজ লাইক দিস। এই যে ইলেকট্রনটা এমনি ঘুরতেছে, বুঝছেন আমার কথা? মনে হচ্ছে নিউক্লিয়াসের ভিতর দিয়ে যাচ্ছে, আসলে ব্যাপারটা এরকম না। এখন আবার ওই হাইজেনবার্গ লাগবে, ওইদিকে যাচ্ছি না, বাট জাস্ট ব্যাপারটা বোঝ, নিউক্লিয়াসের চারিদিক দিয়ে এমনি করে ঘুরতেছে। আচ্ছা, এখন এই ভদ্রলোকের কি অবস্থা? এই ইলেকট্রনটাও এই দিক দিয়ে ঘুরতেছিল না? এখন যেটা হয়েছে, দুইটা ইলেকট্রন যখন এক জায়গায় হয়েছে, তখন তারা যেটা করে সেটা একটু ভালো করে বুঝ। এই যে বিশাল বড় একটা জায়গা জুড়ে ঘুরে। তোরা বুঝোসই নাই আমার কথা, বুঝোসই নাই। and that is what you call sigma bond, that is what you call sigma bond. বোঝো নাই? আচ্ছা, আমি একটু বুঝাই বলি, শোন। ঘটনা হচ্ছে, শাওন একটু আয়, আমরা দুজন মিলে একসাথে বুঝাই, মজা হবে। ওই পাশে দাঁড়া, তার আছে হাতটা হোয়াইট বল দেখাই আমরা সবাই। হ্যাঁ, ধর শাওন হচ্ছে, আরে শাওনটা দেখতে পুরা শাহরুখ খান লাগতেছে। আরে ম্যান, সত্যি এই তোরা বল, শাহরুখ খানের মতো লাগতেছে না? তোর নামে শুধু একটা কে লাগাইতে হবে, এস আর কে। আচ্ছা, ভালো করে বোঝ। সেটা হচ্ছে, হ্যাঁ, ধর আগে আমি দেখাইছিলাম, ওই হাতটা বন্ধ করে ফেল, বন্ধ বন্ধ, নিচে নিচে, হ্যাঁ। ওর শুধু এক সাইড দেখাইছিলাম, বাট অ্যাকচুয়ালি তো ওর দুই সাইড আছে। তাহলে ওই হাতটা উঁচা কর। ইলেকট্রন আসলে এখানে ফিক্স ছিল না, ইলেকট্রনটা এইখান থেকে জাম্প করে ওদিকে যাচ্ছিল। হ্যাঁ, ওদিকে যাচ্ছিল, আসতেছিল, ব্যাপারটা এরকম, ঠিক তো? হ্যাঁ, একটু ওদিকে যা। তাহলে এবার আমারটাও চিন্তা কর, আমারও কিন্তু এরকম ছিল। এইবার যেটা হইছে, আমার এই হাত থেকে শুরু করে ওদিক দিয়ে যে আবার আসতেছে। তোরা কি বুঝছিস আমার কথা? আসলে সাউন্ড চলে গেছিস আর একটু ভিতরে, ওরা বুঝতে পারতেছে না। এই যে দুইজনের কিন্তু দুই হাতের দিকে খোলা, এদিকে যাচ্ছে ওদিকে আসতেছে। এখন তোরা একটা মজার আইডিয়া আমাকে একটু বল। হ্যাঁ, থ্যাংক ইউ বস। সেটা হচ্ছে যে এখন ইলেকট্রনটা যে পথ দিয়ে ঘুরতেছে, এই পথের নাম যে বলতে পারবি, চকলেট খাওয়াবে তারা শাওন, আই মিন শাহরুখ খান। আইরিন গট দ্যাট চকলেট, আইরিন গট দ্যাট চকলেট, ইয়েস এট ফার্স্ট। এই অরবিটালের নাম হচ্ছে মলিকুলার অরবিটাল। মলিকুলার অরবিটাল। কেন মলিকুলার অরবিটাল? বিকজ এইটুকু যে জিনিস তুমি দেখতে পাচ্ছিলা, এটা ছিল অ্যাটমিক অরবিটাল। ওই অ্যাটমের চারিদিক দিয়ে ইলেকট্রনটা ঘুরে। এইটা যেটা তুমি দেখতে পাচ্ছিলে এইটুকু, ওইটা হচ্ছে ওই অ্যাটমের অরবিটাল। বাট নাও হোয়াট ইউ আর সিইং, দিস এক্সটেন্ডেড থিং, দ্যাট ইজ হোয়াট ইউ কল মলিকুলার অরবিটাল। আমি যেটা বলছিলাম, এমওটির কনসেপ্টের শুরুয়াত, মানে একেবারে ভিত্তি বোনা ছিল কিন্তু ভিভিটিতে, যেটা আমরা কেউ খেয়াল করি নাই। বাট পরে এটা নিয়ে এক্সটেন্ডেড ম্যাথমেটিক্যাল ফর্ম যখন আসছে, ওইটাকে বলে বেসিক্যালি এমওটি। ঠিক আছে? সো এখন ঘটনা হইতেছে, সিগমা বন্ড মূলত ওই যে ওইখানে যেটা কুটু কুটু করে আসছিলাম, এরকম কুটু 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 সিগমা বন্ড না, সিগমা বন্ড ইজ এ দিস থিং। এবার শোন, বইতে, সব বইতে আছে সিগমা বন্ড এবং পাই বন্ডের পার্থক্য। ওইখানে একটা মজার কথা বলে যে সিগমা বন্ডের নিজস্ব অক্ষ থাকে। এই কথাটা কেন বলে বুঝিস তোরা? সিগমা বন্ডের নিজস্ব অক্ষ থাকে, এই কথাটা কেন বলে বলেন? আচ্ছা, তানভীর বলছে আণবিক অরবিটালে দুইটা ইলেকট্রন ঘুরবে, তাই তো? শোনা, আণবিক অরবিটাল হোক আর পারমাণবিক অরবিটাল হোক, অরবিটাল মানেই সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ঘুরবে, তার বেশিও না কমও না। আমি যেন কি জিজ্ঞেস করছি মাত্র, আমি তো ভুলে গেলাম। ও, সেটা হচ্ছে যে সিগমা বন্ডের নিজস্ব অক্ষ থাকে। এই কথাটার মানে কি? কারণটা হচ্ছে, দেখ, ওই অরবিটালটার, ওই পারমাণবিক অরবিটালের যে বরাবর অ্যাক্সিস ছিল, এইটার যে বরাবর অ্যাক্সিস ছিল, এখন যে আণবিক অরবিটালটা ফর্ম করছে, তার অ্যাক্সিস কি ডিফারেন্ট নাকি একই অ্যাক্সিসে? বলেন তো, একই ডিরেকশনে আছে নাকি চেঞ্জ হয়েছে? একই আছে। দ্যাটস ওয়াই বলে সিগমা বন্ডের নিজস্ব অ্যাক্সিস থাকে। এবং সিগমা বন্ডের অ্যাক্সিসটা কোনটা? সেটা হচ্ছে যে ও যে পারমাণবিক অরবিটাল গুলোর ওভারল্যাপিং এর ফলে তৈরি হয়েছে, ওই অরবিটালের ডিরেকশনই হচ্ছে ওই সিগমা বন্ডের অ্যাক্সিস ডিরেকশন। তোরা কি বুঝছিস বাবা? আচ্ছা, গেল এবার।
এইবার আসো পায়ের কথায় যাই, সেটা হচ্ছে পায়ের ক্ষেত্রে আমার একটু কিছু জিনিস ডিলিট করা লাগবে। ওমা একটু চলে গেল, ও সুন্দর তো। সেটা হলো, দেখো এটা একটু ফালাই দেই। হ্যাঁ দেখো, কাহিনী হচ্ছে আমরা এইখানে আঁকছিলাম পি অরবিটাল, ওটা তো আবার এই সাইডে একটা লোব ছিল, প্রান্ত ছিল, তাই না? এই যে একটা আঁকলাম। আচ্ছা, এই ভদ্রলোকেরও একটা সাইড ছিল, পি ওয়াই এর নিচের দিকে একটা জিনিস ছিল, আঁকলাম। ওকে, এখন দেখ, আগে একটা হাস্যকর কথা বলতেছিলাম, সেই কথাটা হচ্ছে বলছিলাম যে এইখানকার ইলেকট্রন এইখানে লাফায় যায়, ওইখানকার ইলেকট্রন এখানে লাফায় আসে। ওয়াজন্ট দ্যাট ফানি? তাহলে নিউক্লিয়াসের এই সাইডে কি হইলো? অবাক পৃথিবী হয়ে গেল, পৃথিবীর এক পাশে সব আর এক পাশে ফাঁকা। আসলে ঘটনাটা হয় কি, এর যে ইলেকট্রন সেটা তো আগে এই দিকে লাফাচ্ছিল, এই ডাইরেকশনে ছিল, ওর যে ইলেকট্রন সেটা তো ওই ডাইরেকশনে ছিল। এখন যেটা হবে, তোর নানা তোর নানা ওই বাড়ি যাবে, যে তোর নানির সাথে তার বাড়ি পুরাটা ঘুরবে, দেখছো আমার বাড়ি কেমন, এরপর আবার এদিকে আসবে, বুঝছেন? এই তোর নানার বাড়ির পিছন দিয়ে ঢুকবে, ঢুকে বলবে যে এই দেখো আমার পুরো বাড়ি এই যে। তোমরা কি বুঝছো আমার কথা? দ্যাটস হোয়াট উই কল পাই বন্ড বেসিক্যালি, দ্যাট লুপ। তোমরা বোঝো নাই আমার কথা। আগে যেটা দেখাচ্ছিলাম, কি হাস্যকর জিনিস দেখাইতেছিলাম, শুধু এক পাশ দিয়ে লাফালাফি। কিছু মানুষের মাথায় চুল আছে দেখবি, শুধু এরকম পিছনে এইটুকু জায়গায় চুল আছে, এইদিকে চান্দি, এটা দেখা যাবে এরকম। আসল কাহিনী হইতেছে এরকম। এখন এইটা দেখে অনেক ছাগল আবার মনে করে যেটা এখানে দুটি ফাই বন্ধন হইছে, উপরে একটা নিচে একটা, ওরে গরু রে, এইটা দিয়ে যাইতেছে, চিন্তা করলে এটা দিয়ে আসতেছে। আসলে যাওয়া আসা তো ওইভাবে হয় না নিউক্লিয়াসের ভিতর দিয়ে, বুঝাচ্ছি। তো এখন ঘটনা হচ্ছে, ইনফ্যাক্ট যেটা দেখা যায় সেটা হচ্ছে ইলেকট্রন গুলো যখন এইভাবে মুভ করে, তখন আগেকার জায়গাতে ইলেকট্রন ঘনত্ব অনেক কমে যায়। ইলেকট্রন ঘনত্ব মূলত থাকে এই উপরে আর নিচে। তোরা কি বুঝছস আমার কথা? যৌগের যে তল, এটাকে বলে যৌগের মূল তল, মেইন প্লেন অফ দ্য কম্পাউন্ড। এই মূল তলের উপরে নিচে অবস্থান করে। এই কারণে বইতে দেখবি ছবিগুলো আঁকা থাকে কিরকম জানিস, এইখানে একটা পোটলার মতো, এইখানে একটা পোটলার মতো, এইখানে একটা মেঘ এঁকে দেয়, এইখানে একটা মেঘ এঁকে দেয়। তোরা বুঝছ নাই মনে হয় আমার কথা? এই ছবিগুলো বইতে আছে। সো ঘটনা হচ্ছে এই যে উপরে যাওয়া নিচে আসা বা নিচে যাওয়া উপরে আসা, আমরা জানি না অ্যাকচুয়ালি ইলেকট্রন অবস্থান করে এইসব জায়গায়, মেঘের মতো অবস্থান করে। ইলেকট্রনের তো কোনো ফিক্স পজিশন নাই, সো ইউ ক্যানট সে যাচ্ছে আসতেছে, ব্যাপারটা এরকম না, ইলেকট্রন অবস্থান করে আসলে। সো এইটা হচ্ছে মূলত আমাদের পাই বন্ধন। এখন ভালো করে শুনেন, কথাটা একটু খাতায় লিখে নেন, যে সিগমা বন্ধনের নিজস্ব অক্ষ আছে। এখন বলেন, পাই বন্ধনের কি নিজস্ব অক্ষ আছে নাই? বলেন। নাই? তাহলে কি আছে? পাই বন্ধনের অ্যাক্সিস নাই, তাহলে কি আছে বলিতে পারিবে? কয়েকজন বলে আছে, কই আছে অ্যাক্সিস, কই পাইলি? তোর তো অ্যাক্সিস বুঝোস না রে। পাই বন্ডের ক্ষেত্রে যেটা বলা হয়, পাই বন্ধনের নিজস্ব বন্ধন তল আছে, বন্ড প্লেন বা বন্ড সারফেস, সারফেস না প্লেন বলে আর কি। তলটা হইছে কোথায়, তোরা কি বুঝতে পারতেছিস? এবং খেয়াল করে দেখ, যে দুইটা কি বলে অরবিটালের সাথে পাই বন্ডিং হয়েছে, তারা কিন্তু একই প্লেনে ছিল। লুক এট দ্যাট থিং, একই সারফেসে ছিল। বুঝছ না আমার কথা? কেমনে দেখে আল্লাহ জানে। এই যে এইখান থেকে ইলেকট্রন ধরেন এখানে জাম্প করতেছে, এখানে লাফালাফি করতেছে, নিচে লাফালাফি করতেছে, দ্য হোল থিং হ্যাজ ক্রিয়েটেড এ প্লেন। এ বুঝছস আমার কথা? একটা একটা সারফেস তৈরি করছে। সো কাহিনী হচ্ছে সিগমা বন্ডের অ্যাক্সিস থাকবে, পাই বন্ডের থাকবে হচ্ছে প্লেন। বোঝেন আমার কথা? ওর নিজের কোনো অ্যাক্সিস নাই তো, প্লেন আছে, একটা একটা তল বরাবর বিস্তৃত। এগুলো মুখস্থ করা যাবে না বাবা, একটু রিয়েল লাইফ বুঝতে হবে। আচ্ছা, তারপরের কথাটা হচ্ছে, তাহলে দুইটা আমরা এতক্ষণে কি দেখাইলাম জানিস? দুইটা নাইট্রোজেনের মধ্যে কয়টা বন্ড দেখাইছি বলেন তো? দুইটা বন্ড দেখাইছি, একটা হচ্ছে সিগমা
বাকি দুইটা হয়েছে পাই, এবং প্রথমে কোনটা গঠিত হয়েছে? প্রথমে কিন্তু সিগমা হয়েছে। দুইটা পরমাণুর মধ্যে সবসময় আগে সিগমা হয়ে যাবে, মনে রাখবা, কারণ কাছাকাছি আসলেই মাথায় মাথায় টাক লাগবে, একেবারে ফেস টু ফেস লাগবে, ঠিক আছে? তো দুইটা পরমাণুর মধ্যে অবশ্যই প্রথমে সিগমা হবে, তারপরেরটা হইতে গেলে মাথায় মাথায় লাগতে পারতেছে না বলেও এখানে হচ্ছে পাই, পাশাপাশি শেয়ারিং হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে বাকি অরবিটাল দুইটা যদি আমি একটু আঁকার চেষ্টা করি। এই দিকে ছিল তোমার, একটু ছোট করে আঁকতেছি। অ্যাকচুয়ালি কিন্তু এই অরবিটালের লেন্থ যা, এটারও লেন্থ তাই। 3D বলে ব্যাপারটা এরকম মনে হচ্ছে, বুঝছস তো? এটা সামনের দিকে বের হইছে আর বোর্ডের ভিতরের দিকে গেছে। এটাকে আঁকলে এরকম দেখা যাবে, এটা একটা, এইটা এইটা একটা। ওকে, তো এইবার যেটা হবে বলেন আপনারা কি হবে? এখানে এর ইলেকট্রন এইখানে ফোঁটা দিয়ে আঁকছিলাম, আসলে তো ফোঁটা দিয়ে এখানে বসে নাই, এই বরাবর মানে অবস্থান করতেছে, তাই না? এর ইলেকট্রন এখানে ফোঁটা দিয়ে আঁকছিলাম, আসলে তো ওইখানে নেই, এই দিকে ঘুরতেছে। এখন আমরা যেটা আঁকতে পারি সেটা হচ্ছে এইখান থেকে যে ওখানে আসলো, আবার গেল। আপনারা কি বুঝিতে পারিতেছেন আমার কোনো কথা? কি হইতেছে ঘটনাটা আসলে? ইয়া, রাইসুল, আমার একটু, ও শাওন, দেখতো ইয়া, ওই কিবোর্ডের ইয়াটা একটু দে, বক্সটা, ওটা তো লাগবে না, কাইটা ফেলাই। কেচির ব্যবস্থা কর না একটু, রাইসুল, দেখতো। থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি এটা একটু কেটে কুটে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আর কি। এখন ঘটনা হইতেছে, তোমরা একটু আমাকে বলো, 2D তে সামান্তরিক মনে হচ্ছে। রাকিবুল হাসান রাতুল, আমাকে একটু বলো আসলে কি এটা সামান্তরিক নাকি কি জিনিস, বলেন। এটা কি আসলে সামান্তরিক? এটা একটা তল, সাবাস। এবং এটা তো সামান্তরিক তল না, এটা কিন্তু এই আয়তাকার তল, এই টাইপের আয়তাকার তল। আচ্ছা, এটাও তাহলে আরেকটা পাই, বুঝা গেছে? এখন তোরা একটু আমাকে বল দেখি কে কতদূর বুঝছস। সেটা হচ্ছে সব বেরোয় আসবে এখন, যে আসলে বুঝছে কিনা, বলেন। এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা কত ডিগ্রি? 90। এই কোণটা কত ডিগ্রি? 90। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 45 না? 45 তো? এই তো দুই একজন বলছে 45। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ম্যাথমেটিক্স কে ডিফাই করতেছে, গণিতের শেখা সব জিনিস। আচ্ছা, এইটা কত ডিগ্রি বলেন? 45 তো নাকি? একজন কয় 0 ডিগ্রি। এইটাও 90 ডিগ্রি। একটু 3D চিন্তা করে দেখো, বোঝো কিনা। আচ্ছা বলতো, এই কোণটা কত ডিগ্রি বলতে পারবি? এটা, এটা কত ডিগ্রি? এই জায়গায় যতক্ষণ দেখা যাইতেছে সব 90, কোনোটা 90-র বাদ নাই। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে তোমাদেরকে আমি একটু একে দেখানোর চেষ্টা করব। মার্কার লাগবে রাইসুল। ও, আমার হাতেই তো মার্কার। এই যে আমি বোর্ড কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এরকম কাটাকাটি করে মডেল টডেল বানায় বুঝবা আর কি। বহুত সৌন্দর্য হয়েছে। রাইসুল একটু সামনে না, তুই একটু কেটে দে, ধর এটা। একটু একটু কেটে দে। ওকে, সো দ্য ফ্যাক্ট ইজ, ধরো এখানে একটা নাইট্রোজেন পরমাণু ছিল, এখানে আরেকটা নাইট্রোজেন পরমাণু নিউক্লিয়াস ছিল, এখান থেকে এই যে একটা অরবিটাল বেরিয়েছিল, এর কাছ থেকে একটা অরবিটাল বেরিয়েছিল, বুঝা যাচ্ছে? এখানে আর একটা অরবিটাল এরকম খাড়া ছিল, তার আরেক মাথা এরকম ছিল। এখন দেখ, আমি কিন্তু এই অরবিটালটা যে এই পাশটা, এটা দেখাই নাই, ইচ্ছা করে দেখাই নাই আর কি, ওটা বোঝার দরকার নেই, যে কোনো একটা সাইড বোঝ, ঠিক আছে? এই এই পরমাণুর এই যে একটা অরবিটালের একটা সাইড, এই যে তার আরেকটা সাইড। ওকে, এখন যেটা হইতেছে, এইখান থেকে ইলেকট্রন জাম্প করে ওদিকে গেল, এদিকে আসলো, এদিকে থাকলো, এই যে উপরে গেল। তো যার ফলে আমাদের কি বলতে হবে, যে পাই বন্ধনের এটা কি বন্ধন? এটা ছিল হচ্ছে সিগমা, এখানে দেখা যাচ্ছে সিগমা, আসলে তো এইটুকু না, এইরকম বড় জায়গা জুড়ে কিন্তু সিগমা, বুঝা যাচ্ছে? এই বড় জায়গা জুড়ে হচ্ছে সিগমা। তো সিগমার পরে পাই গঠিত হয়েছে যখন, সিগমা বন্ডের একটা অ্যাক্সিস আছে, আর পাইয়ের একটা কি আছে, একটা তল আছে, একটা তল আছে, এই যে সারফেস তল, তাই না? এবার থ্যাংক ইউ শাওন। সো আমরা সেম আর একটা জিনিস আঁকবো আর কি।
মানে ওই ওই পরমাণু দুইটাকে আঁকতেছি, এ কিন্তু অন্য দুইটা পরমাণু না, ওই দুইটাকে আরেকবার আঁকতেছি আর কি। এই যে তাদের মধ্যে সিগমা হয়েছিল, এই যে পাই হওয়ার চেষ্টা করতেছিল। এখন হ্যাঁ ওই খাঁজ কাটা লাগবে। এখন দেখো সেটা হচ্ছে মজার ব্যাপার, যেটা এই পাইয়ের যে তল আর এই পায়ের যে তল, এই দুইটা পরস্পর কিভাবে আছে বলেন তো? সমকোণে। কেসি এটা দিয়ে সোরের কানো কাটবে না রে, তুই কাটছস কেমনে এটা দিয়ে? না না ওটা ছাড়া আর কি, আমি কি উল্টা সাইডে আছি? ও না ঠিক আছে। এই যে দেখো এখন সেটা হচ্ছে গেমটা হবে যেভাবে, আমি একটু দেখতে পাচ্ছি না আমাকে, কন্ট্রোল মাইনাস, হ্যাঁ ওকে। সো ঘটনাটা যেটা হবে এই, কেমনে বুঝাই, এইটা ধর পি ওয়াই, এটা পি ওয়াই, এটা হচ্ছে পি ওয়াই, কিন্তু এই দুইটা কিন্তু আঁকছি আমি পিজেড, এই দুইটা কিন্তু আঁকছি আমি পিজেড। এখন পি ওয়াই এর সাথে পিজেড কি সমকোণে থাকে না? এই যে এটাকে আমি কাটছি, দেখতে পাচ্ছ এই যে কাটছি, কিন্তু এটাকে আমি কাটছি, মুখ হা করে ফেলছি। এখন এটার মধ্যে এটা বেসিক্যালি এরকম ঢুকে যাবে, এই যে দেখো ঢুকে যাবে, ঢুকাই দিতে হবে আর কি। এই যে দেখেন, বুঝিতে পারিতেছেন বন্ধুগণ? বোঝো নাই? সো এইটা একটা পাই বন্ধনের তল, এটা একটা পাই বন্ধনের তল, এইটা কিন্তু আরেকটা তল, এটা কিন্তু আরেকটা তল, দুইটা তল পরস্পর সমকোণে আছে এইভাবে, বুঝছস? ওহ, আচ্ছা এখন কথা হইতেছে, শোন ভাই, একটু আমি তোদেরকে জিনিসটা আর এক ভাবে দেখাবো, সেটা হলো এই যে আমার হাতে একটা নাইট্রোজেন পরমাণু আছে, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে আর একটা নাইট্রোজেন পরমাণু, এই যে, তাই না? তো এখন এই মাঝখানে একটা কাঠি খুলে ফেলতে হবে, খুলে ফেলার পরে এই যে এটা কানেক্ট হয়ে গেল। শাওন ফানি জিনিস কি জানোস, এই মলিকুলার মডেলটা আজকে এক্স্যাক্টলি আজকে দুপুরবেলা এসে কুরিয়ারে পৌঁছাইছে। এটা যদি আজকে না হাতে পৌঁছে তো কেমনে দেখাইতাম ক্লাসে। এই যে দেখো দুইটা পরমাণুর মধ্যে এই যে একটা বন্ড হইছে, এটাকে আমরা বলছি সিগমা বন্ড, বুঝা যাচ্ছে? এখন কথা হইতেছে দেখ, ধরে নেই পাই বন্ড গুলো গঠিত হবে না, মানে এই এটা ভিন্ন একটা অণুর কথা বলছি, নাইট্রোজেন নাইট্রোজেনের কথা না। তখন বলেন তো আমাকে একটু, একটা পরমাণুর সাপেক্ষে আর একটা পরমাণু এরকম ঘুরতে কি পারবে নাকি পারবে না? এরকম কি ঘুরাইতে পারবো নাকি পারবো না? দেখো তো, একটাকে ঠিক রেখে আরেকটাকে কি ঘুরানো যাবে নাকি যাবে না? বলো, যাবে নাকি যাবে না? যাবে তো, যাবে তো, পারবো। এইটা খুব ইন্টারেস্টিং একটা অবজেক্টিভ প্রশ্ন এবং বিশাল বড় একটা আইডিয়া। সেটা হচ্ছে যখন জৈব যৌগে সমানতা দেখাবো তখন দেখবা কনফরমেশনাল সমানতা বলে একটা ব্যাপার আছে, সেই জিনিসটা ঘটে শুধুমাত্র যখন দুইটা পরমাণুর মধ্যে এরকম সিগমা বন্ড থাকে, থাকার ফলে এরকম ঘোরে পরমাণু, মানে একটা সাপেক্ষে আরেকটা ঘোরে, একটাকে ফিক্স রেখে দেখ আরেকটা ঘুরাচ্ছি। এটাকে আমরা কি বলি, ফিজিক্সের ভাষাটাকে কি বলে? আপেক্ষিক আবর্তন, বুঝো? আপেক্ষিক আবর্তন বলে, বা আপেক্ষিক কি বলে, বলা যায় ঘূর্ণন, ফ্রি রোটেশন, ইংরেজিতে বলা হচ্ছে ফ্রি রোটেশন। একজনের সাপেক্ষে আরেকজন ঘুরতেছে, দুইজন এক লগে ডিগবাজি খাইতেছে, আমি কিন্তু সেটা বলি নাই, দুইজন এক লগে ডিগবাজি খাবে না, একজনকে ঠিক রেখে আরেকজন ঘুরতে পারে, ঠিক আছে? এখন দেখ ভাই, যখন দুইটা পরমাণুর মধ্যে শুধুমাত্র সিগমা বন্ড থাকে, ভাই জৈব রসায়ন পড়ানোর সময় সমানতায় এই টপিক কিন্তু আবার আলোচনা করতে পারবো না, এই ভিডিওটার কথা মনে রাখো। তোমরা যারা একটু মনোযোগী আছো, রেগুলার ক্লাস করো, ইশতিয়াক কবিতা তোমরা একটু লিখে রাখো ক্লাস নাম্বার কত, সমানতার সময় এই ক্লাসটা আরেকবার দেখতে ভালো লাগবে। তো আজকের ক্লাস নাম্বারটা একটু লিখে রাখো, যেন নতুন যারা জয়েন করবে, যে গরুগুলা পরে আসে তাদেরকে যেন বলে দেওয়া যায়। সেটা হচ্ছে দেখ, দুই এই চকলেট আনা হয়েছিল, চিংগাম কই, আমি এই তো ক্ষুধায় মারা যাচ্ছি, চিংগাম আনা হয়েছিল, এই রুমে রাখার কথা ছিল, হামিনুর ভাইকে ফোন দে। সো ঘটনা হচ্ছে এই দুইটা পরমাণুর মধ্যে যখন সিঙ্গেল একটা বন্ড হবে, সিগমা বন্ড, প্রথম বন্ধন তো সবসময় সিগমা, তাই না? তারপরে যদি একটাও পাই বন্ড গঠিত হয়ে যায়, এই যে এইখান থেকে এখানে পাই বন্ড, কই রে ভাই জিনিসগুলা, ক্লাসরুমে রাখতে বলছিলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি, চিংগাম ক্ষুধা লাগছে, একটা দিয়ে বাবা। হ্যাঁ, পিঙ্ক কালারের সেন্টার ফ্রুট, শাওনের নানির চকলেট নিয়ে চলে আসছে। ক্লাস নিজের একটা ট্রায়াল লাগবে, খেয়ে নিবা, যত ভালো খাওয়া করবা তত ভালো পড়াশোনা করতে পারবা, বুঝতে পারছো? ঘটনা হচ্ছে এখন, দেখো
সিগমা বন্ড তো হয়ে গেল, তাই না? এখন এই অরবিটালের মাথা থেকে এই যে দেখতে পাচ্ছ পাই বন্ড হইছে, দেখা যাচ্ছে? কই কই কই, এইখানে দাঁড়ালে দেখবে, এই যে দেখো পাই বন্ড হইছে, ইলেকট্রন লাফাই গেছে। ইলেকট্রন তো গেল, ইলেকট্রন তো আসলো না, ইলেকট্রন আসার রাস্তা করে দেই। এই যে হইছে। সো এখন ঘটনা হইতেছে, দেখ যখন এরকম পাই বন্ড ফর্ম হবে উপরে আর নিচে, এই যে ম্যান হোয়াট হ্যাপেন্ড, কি এটা ফেল লাইক শক খাইলাম কিসে, কারেন্টে নাকি? I don't know, just felt like. Anyway, sorry, খুব মনোযোগ দিয়ে দেখ, কখন ক্লাস নিতে নিতে মরি যাই। উপরে আর নিচে এই যে যে তোমরা ইলেকট্রনের লাফালাফি দেখিতে পাইতেছো, এইটার ফলে এখন যেটা হবে, এই পরমাণু দুইটাকে আমি একটাকে ফিক্স রেখে আর একটাকে একটু ঘুরানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, কলিম নিলে দেখাইলে, একটাকে ফিক্স রেখে আমি আর একটাকে ঘুরানোর চেষ্টা করতেছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। তোমরা কি দেখিতে পাইতেছো টুইস্টিং হচ্ছে? তোমরা কি দেখতে পাচ্ছ চিংগাম দুইটা কি অবস্থা হইতেছে? বোঝা যাচ্ছে? ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে, এটা আসলে সম্ভব না। এই দেখো চুইংগামের অবস্থা, জুলি পড়ে গেছে। টান টান ছিল চুইংগাম, এখন চুইংগাম জুলি গেছে, ঝুলন্ত ব্রিজ হয়ে গেছে। সো ঘটনা হচ্ছে দুইটা পরমাণুর মধ্যে যখন একটা বন্ড থাকে, এবং ডেফিনেটলি সেটা সিগমা হয়, যখন সিগমা বন্ড শুধু থাকে তখন একটা পরমাণুর সাপেক্ষে আরেকটা না ঘুরতে পারে, রোটেট করতে পারে। কিন্তু যখন দুইটা পরমাণুর মধ্যে সিগমার সাথে সাথে একটা পাইও যদি চলে আসে, যেমন আমি কিন্তু এখন কয়টা পাই দেখাচ্ছি বলতো, আমি এখন কয়টা পাই বানাইছি? এখানে একটা হয়েছে না দুইটা হয়েছে বলেন? একটা হয়েছে, আর একটা সুযোগ আছে আমি এখনো বানাই নাই। যখন একটা পাইও অন্তত হয়ে যায় তখন ওই যৌগের মুক্ত আবর্তন, যেটাকে শাওন বললো ফ্রি রোটেশন, এটা বন্ধ হয়ে যায়। বুঝিয়াছো? এবং এইটার মাধ্যমে হচ্ছে বিশেষ এক ধরনের সমানতা দেখা যায়, ওটার নাম হচ্ছে সিস ট্রান্স সমানতা। ওই সিস ট্রান্স সমানতার সময় আবার বললো না যে মুক্ত আবর্তন কি, এটা কিভাবে বন্ধ হয়ে যায়? দুইটা পরমাণুর মধ্যে একটা বন্ড থাকলে তখন রোটেট করতে পারে, তখন হয় হচ্ছে কনফরমেশনাল সমানতা। আর যখন রোটেশন বন্ধ হয়ে যায়, লক হয়ে যায়, তখন আমরা বলি হচ্ছে কি সিস ট্রান্স সমানতা তৈরি হয়। ঠিক আছে? সো যাই হোক, এখন এগুলো বুঝবি না, জাস্ট মাথায় রাখ যে এই যে রোটেশনটা বন্ধ হয়ে যাবে কখন, যখন দুইটা পরমাণুর মধ্যে একাধিক বন্ধন হবে, ডাবল বন্ড চলে আসবে বা ট্রিপল বন্ড চলে আসবে। আচ্ছা, সো সুইংগাম লাগিয়েছে আঙ্গুলে গেল। এখন কথা হইতেছে বন্ধুরা, এটা তো দেখাই ফেলছি, এবার তোমাদেরকে আরেকটা ব্যাপার একটু বলে দেই। সেটা হচ্ছে এই যে ইলেকট্রনটা লাফাইতেছে দাফাইতেছে, পাই বন্ধনের যে ইলেকট্রন গুলো, এগুলো একটা বিশেষ নাম আছে, এইটাকে বলে ডিলোকালাইজড ইলেকট্রন। ডিলোকালাইজড ইলেকট্রন কেন বলে? শুধু ওই পাই বন্ধনের ইলেকট্রন গুলো না, এই পাই বন্ধনের ইলেকট্রন গুলোকে আমরা বলবো ডিলোকালাইজড ইলেকট্রন। ডিলোকালাইজড ইলেকট্রন কেন বলে? লোকালাইজড মানে কি? আঞ্চলিক, একটা বিশেষ জায়গায় বসে থাকে বা একটা বিশেষ জায়গাতে ঘোরাফেরা করে। ডিলোকালাইজড, ডি মানে হচ্ছে না, মানে ও এক বিশেষ জায়গায় ঘুরে থাকে না, ওর জায়গার কোনো ঠিক নাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝ, তোর নানার বাড়ি ছিল এটা, এই জায়গাতে তার খেলাধুলা করার কথা, তোর নানির বাড়ি ছিল এটা, এই জায়গাতে খেলাধুলা করার কথা, এখন ইতারা তো বহু জায়গা দিয়ে ঘুরি বেড়াইতেছে। তো এই জন্য এটাকে বলে ডিলোকালাইজড ইলেকট্রন। বাংলায় কি বলে জানি না, এই সাউন্ড কি বলে? সঞ্চরণশীল। সঞ্চরণশীল ইলেকট্রন। বুঝিয়াছো? যাযাবর, সুন্দর নাম দিছে আব্দুল্লাহ আল আসিফ, বিউটিফুল। ওকে, সো এটা গেল নাইট্রোজেন অণুর গঠন। দেখ ভাই, ভিভিটি তো শিখছি, অনেকগুলো অণুর ক্ষেত্রে খেয়াল করছি, কিন্তু নাইট্রোজেন নিয়ে কেন এত পেঁচাইলাম? বিকজ নাইট্রোজেন ইজ এ বিউটিফুল এক্সাম্পল। নাইট্রোজেন দিয়ে তুই একই সাথে সমযোজী বন্ধন যে অনেক প্রকার হয় এটা ব্যাখ্যা করতে পারবি, এবং আরো ভালো একটা লাইফ লং এডুকেশন হয়ে যাবে, যে কোনো কিছু লিখলাম দেখা গেল যে হইছে, তার মানে আসলেই যে হয় ওভাবে ইজিলি, ব্যাপারটা এরকম না। ইউ নিড টু ড্র দ্য ফিগার, ফিগার ড্র না করলে কিছু বুঝবা না। বুঝছস? এবার চলো একটু সামনের দিকে যাই। এই ওদের ক্লাস শেষ কটায়? 7:30 না? আচ্ছা, দেখো, চলে যাচ্ছিস? ওকে,
তোর ক্লাস কি 7:30? সাড়ে আট। ও, তাহলে এটা তো বললাম। এবার আসো, অরবিটাল অধিক্রমণের ভিত্তিতে সমযোজী বন্ধন দুই প্রকার, সিগমা আর পাই, যেটা বলছি ওটাই ফ্রেশ করে দেখানো আছে। এই যে সিগমা বন্ড হচ্ছে হেড টু হেড ওভারল্যাপ। আরে সাইফ, কি খবর? এই যে দুইটা অরবিটাল যদি হেড টু হেড ওভারল্যাপ করে, দেখো তো এই দুইটা অরবিটাল কোন অরবিটাল বলেন তো? কি কি অরবিটাল এগুলা? এইটা হচ্ছে এস অরবিটাল, অরবিটাল হয়ে গেছে, এস অরবিটাল, ও আর বি, এটাও কিন্তু এস অরবিটাল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো এস এস সিগমা, এস এস সিগমা বন্ড। ঠিক আছে, তাহলে এটাকে কি বলবো? এটা তো এস অরবিটাল, এটা দেখো আবার পি অরবিটাল, সো এটাকে বলা লাগবে আমাদের এসপি সিগমা। এইটা কি হবে? এই দুইটাই পি অরবিটাল, সো এইখানে যে ওভারল্যাপটা হইছে দেখতে পাচ্ছ, এই যে পুরোটা বেসিক্যালি এই জুড়ে ঘটবে, এটাকে আমরা বলবো পিপি সিগমা। আর এইটা তাহলে কি বন্ড? দেখো এখানে অরবিটাল দুইটা দেখতেছো পাশাপাশি আছে, পাশাপাশি অবস্থান করতেছে, এটাকে আমরা বলি পাই বন্ড। এটা কিন্তু সিগমাই না, এটা কিন্তু পাই বন্ড, এখানে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এটা হচ্ছে পাই বন্ড। বুঝিয়াছো? পিপি পাই বলার দরকার নেই, জাস্ট পাই বন্ড বললেই হবে আর কি। ঠিক আছে, ওকে। এবার আসো, সিগমা বন্ড গিয়ে বইয়ের ঘোড়ার ডিম বলছে, নিজেরা পড়ে নিস বাবা, এর চেয়ে অনেক সুন্দর আলোচনা করা হয়েছে, এগুলো একদম আমি বলতে পারবো না। এই যে এস এস আর এস এস ওভারল্যাপ, এস আর পি এস পি ওভারল্যাপ, পিপিএ ঘোড়ার ডিম। হ্যাঁ, সিগমা বন্ধনের বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার জন্য না, বোঝার জন্য। এগুলো না বুঝলে যেটা বিপদে পড়বি সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে ঝামেলায় পড়ে যাবি, যে ও বন্ড সম্পর্কে কিছু জানেই না, কোন বন্ড ব্রেক করবে, কোন বন্ড ফর্ম করবে, কিছুই জানে না, ও খালি মুখস্থ করে পাস করছে। ঠিক আছে, এই কাজ করা যাবে না। তো চলো, এখানে ইয়েলো মার্ক করা কথাগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো মার্ক করে দেওয়া আছে। দুটি পরমাণু দুটি অর্ধপূর্ণ অরবিটালের সামনাসামনি অধিক্রমণ, এই যে এই কথাটা ইম্পর্টেন্ট, যে কেমন অধিক্রমণ? সামনাসামনি অধিক্রমণ দ্বারা সিগমা বন্ড গঠিত হয়। তো ঘটনাটা হচ্ছে কি, এভাবে মনে রাখবা, সামনাসামনি, আর আরেকটা কেমনে হয়? পাশাপাশি, তাই না? সো যখন বিজ্ঞানীরা এগুলোর নাম দিচ্ছিল, যে এইভাবে ওভারল্যাপ হলে কি নাম দিব, ওইভাবে ওভারল্যাপ হলে কি কি বলবো, তখন ওরা বাংলাদেশে আসছিল। তখন আমি বললাম সামনাসামনি হইলে বলবি সিগমা, সামনাসামনি হলে বলবি সিগমা, আর পাশাপাশি হলে বলবি পাই। তার কারণটা কি? কারণটা হচ্ছে আমি বুঝাই দিলাম, দেখ বাংলা ভাষারও তো একটা কদর আছে, শতে সিগমা, শতে সামনাসামনি, পথে পাশাপাশি, পথে পাই। বুঝছস? কিছু বুঝছ নাই? অধিক্রমণ শব্দটা বলবো না, তাহলে কি বলবো? অধিক্রমণ মানে একটা একটার উপর উঠে যাওয়া, একটা একটার মধ্যে ঢুকে যাওয়া। তো এটাকে তো অধিক্রমণ বলে। এই যে দেখো তো, ওভারল্যাপ করতেছে না, ঢুকে যাচ্ছে না, একটা একটার মধ্যে ঢুকে যাচ্ছে। বুঝিয়াছো? আচ্ছা, পরের কথা, বিশুদ্ধ এস ও পি অরবিটাল সিগমা বন্ধনে অংশগ্রহণ করে। এছাড়া বিভিন্ন ধরনের সংকর বন্ধনের অরবিটালও সিগমা বন্ধন সৃষ্টিতে অংশগ্রহণ করে থাকে। এখন এই সংকর অরবিটাল কি বা সংকর বন্ধনের অরবিটাল কি, এটা এখন বোঝার দরকার নেই, বাট জাস্ট জেনে রাখো যে সিগমা ক্যান বি ডান উইথ এনিথিং। পিওর অরবিটাল, ইমপিওর অরবিটাল, হাইব্রিড অরবিটাল, যে কোনো অরবিটাল দিয়েই সিগমা করা যায়। সিগমা বন্ধনে আবদ্ধ উভয় পরমাণু সিগমা বন্ধনের অক্ষ বরাবর মুক্তভাবে ঘুরতে পারে। এটা কি বুঝাইছি আপনাদেরকে নাকি বুঝাই নেই বলেন? সিগমা বন্ধনের যে নিজস্ব অক্ষ, সেই বরাবর সেইটাকে ঠিক রেখে এরকম রোটেট করতে পারে, এরকম রোটেট করতে পারে। বুঝতে পারছিস? আচ্ছা, তারপরে কি উদাহরণ কি? হাইড্রোজেন অণুর গঠনে এস এস সিগমা বন্ধন পাওয়া যায়, ফ্লুরিন অণুর গঠনে পিপি সিগমা বন্ধন পাওয়া যায়। কেন পিপি সিগমা বন্ধন পাওয়া যায় বলতে পারবি? ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস করে দেখবি, ওইখানে লাস্টে কি থাকে জানিস? 2p Z1 থাকে। সো এই পরমাণুর একটা 2p Z1, ওই পরমাণুর একটা 2p Z1, ওই দুটো ওভারল্যাপ যখন করে, ওটা তো আমরা আমাদের সিগমা হবে, তাই না? দুইটা পরমাণুর মধ্যে প্রথম বন্ধন সবসময় সিগমা। সো তাহলে ওইটা তো সিগমা বন্ধন বুঝলাম, কেমন সিগমা? পি আর পি অরবিটাল ওভারল্যাপ করছে, সো পিপি সিগমা। HCl এর ক্ষেত্রে কি হবে? হাইড্রোজেনে থাকবে এস অরবিটাল, আর ক্লোরিনে থাকবে কি 3p Z1, সো এটা হবে হচ্ছে এসপি সিগমা। বুঝছস তো? পিজেড পিজেড সিগমা বলার দরকার নেই মুকিত, জাস্ট পিপি সিগমা বললেই হবে আর কি। আচ্ছা, সিগমা বন্ধনের আরো বৈশিষ্ট্য কি বলছে? দুটি পরমাণুর মধ্যে একাধিক সিগমা বন্ধন গঠিত হওয়া সম্ভব নয়। ভালো করে বুঝো, একাধিক সিগমা বন্ধন, দুটি পরমাণুর মধ্যে একাধিক সিগমা বন্ধন সম্ভব, কিন্তু দুইটা, কোনো সার্টেন দুইটা পরমাণুর মধ্যে একাধিক সিগমা বন্ধন সম্ভব না। যেমন ধর, দেখি তোরা বলতে পারিস কিনা, ধর একটা যৌগ হচ্ছে এরকম, এ বন্ড বি, ডাবল বন্ড হচ্ছে সি, এরকম যৌগ আছে। এখন বলেন যে এটা কি বন্ধন? বলেন, এ বন্ড বি, এটা কি বন্ধন? এইটা হচ্ছে এই দুইটা পরমাণুর মধ্যেকার প্রথম ভালোবাসা। প্রথম ভালোবাসা সবসময় সামনাসামনি হয়, বুঝছো? সো এটা হবে হচ্ছে সিগমা, ভালোবাসা মানে বন্ধন আর কি। এইবার বলো, এই বন্ধনটা কি? ধরে নিলাম বি আর সি এর মধ্যে এটা প্রথম ভালোবাসা, প্রথম বন্ধন, তাহলে এটা কি হবে? এটা পাই হবে। এটা কেমনে পাই হয়? এই বি আর সি এর মধ্যে প্রথম ভালোবাসা কি এইটা না? যে কোনো দুইটা পরমাণুর মধ্যেকার প্রথম বন্ধন সবসময় সিগমা হবে। মনে রাখবা, ধরো তোমার নানা, তোমার কোন এক নানির লগে জীবনে প্রথমবার দেখা করতে গেছে, সামনাসামনি যাবে, কিন্তু তোমার নানা যে ওখানে এমন কিছু অকাণ্ড ঘটাইছে,
হয়তো তোমার ব্যাগের থেকে 10টা টাকা চুরি করছে বা এরকম কোন একটা কাণ্ড ঘটাইছে, এটার ফলে কোনোদিন আর সামনাসামনি দাঁড়াইতে পারবে না, এরকম বুক উঁচা করি কি করবে জানো, দেখা করতে যাইতেছে যে পাশাপাশি হেঁটে হেঁটে যাচ্ছে, পাশে হেঁটে যাচ্ছে, বুঝছো? আর তোমার নানি ওদিক থেকে হেঁটে আসবে, এই যে যে ওর দিকে তাকায় কেমনে, ওর তো ছাগল। প্রথম বন্ধন সবসময় হবে, মানে সমযোজী বন্ধন প্রথমটা হবে সামনাসামনি একেবারে ফেস টু ফেস, পরের গুলার মুখ দেখা দেখি হয় না, তখন হচ্ছে পাশাপাশি এরকম আসে আর কি। তোরা কি বুঝছো আমার কথা? তাহলে এ আর বি এর মধ্যে এটা প্রথম বন্ধন ছিল, এটা সিগমা বন্ড। বি আর সি এর মধ্যে এটা যদি ধরে নেই প্রথম বন্ধন, তাহলে এটা সিগমা হবে। এবার বলো এই নিচের বন্ধনটা কি হবে তাহলে, সিগমা না পাই? এইটা হবে হচ্ছে পাই, এইটা হবে হচ্ছে পাই, কারণ বি আর সি এর মধ্যে আগে একটা ভালোবাসা হয়ে গেছিল, ওই দিন সামনাসামনি দেখা করছে, বুক ফুলে গেছে, এই আমি তো অমুক তমুক, পরের দিন এরকম ফাঁস হেঁটে দিচ্ছে। বুঝছো আমার কথা? আচ্ছা, এটা গেল। তারপরের কথা কি বলছে দেখো, পিপি সিগমা বন্ধনের ক্ষেত্রে সংযুক্ত অরবিটাল দুটির অক্ষ বরাবর অধিক্রমণের ফলে অনেকটা স্থান জুড়ে অধিক্রমণ হয়, অর্থাৎ অধিক্রমণের ক্ষেত্রে বিস্তার বেশি হয়। কথাটা মানে বোঝো নাই? দেখো তো খেয়াল করে, এই যে এই ছবিতে ভালো বোঝা যাচ্ছে, হয়েছে কি, এস অরবিটালের তো কোনো অ্যাক্সিস নাই, এ তো গোল্লা একটা জিনিস, দুইটা বল, এই বল কই রে, বল বের করে দে তো, এই এই দুইটা সিম্পলি দুইটা বল, দে ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সিস। সো যখন মার্জ করে, যখন ওভারল্যাপ করে, ওটা আসলে খুব বেশি একটা না ভিতরে ঢোকে না একজন আরেকজনের, হ্যাঁ। কিন্তু যখন দুইটা এরকম ডাম্বেল শেপের জিনিস, লম্বা জিনিস ঢোকে একজন আরেকজনের মধ্যে, দে ক্যান দে ক্যান মার্জ লঙ্গার, দে ক্যান মার্জ ইভেন মোর। বুঝছো? অর্থাৎ অরবিটালের দুইটা দুইটা দুইটা, এটা দিছো কেন, আরেকটা দাও না। এই যে দেখো, আজকে ক্লাসে হবে খেলাধুলা, হ্যাঁ দাও, ওকে নাইস। ঘটনা হচ্ছে এই দুইটা জিনিসের কোনো অ্যাক্সিস নাই তো, আছে কি? কত বছর পরে আজকে বল হাতে নিলাম রে, খেলি না কত শত বছর, আমার তো এখনই খেলতে ইচ্ছা করতেছে। অনেক সময় আগে বোলিং করতাম, ব্যাটিং করতাম, খুব ভালো। সো এই যে ওভারল্যাপিং বেশি একটা হবে না, কিন্তু যদি তুই দুইটা কলমকে ওভারল্যাপ করাইতে যাস, ধর এই যে এরকম, দে উইল ওভারল্যাপ মোর, ইভেন মোর, লং ডিস্টেন্স। সো তখন যেটা হবে, তুই একটু বল আমাকে, এই দুইটা বলকে তুই একসাথে বাঁধছিস দড়ি টড়ি কিছু একটা দিয়ে, তাদের বন্ডিং বেশি স্ট্রং হবে, নাকি নাকি এই দুইটাকে যখন তুই এরকম একটু ঢুকাই দিয়ে, ধর এই জায়গাটা বান্ধা দিছস, এই জায়গাটা বান্ধা দিছস, কোনটা বেশি স্ট্রং হবে বলেন তো? কলম দুইটার, কারণ কি এদের অ্যাক্সিস ছিল, চিকন লম্বা জিনিস বান্ধা যায় ভালো, এইভাবে যদিও বুঝাচ্ছি ব্যাপারটা আসলে এরকম না, জাস্ট বলার জন্য বলতেছি আর কি। যাই হোক, সো তাহলে ব্যাপারটা যেটা হবে, পাইবন তো প্রশ্নই উঠে না, পাশাপাশি গেলে এরকম কাজ হয় না। সামনাসামনি ওভারল্যাপিং এর ক্ষেত্রে এইটা যেহেতু সবচেয়ে লংগেস্ট ওভারল্যাপ, এটা যেহেতু সবচেয়ে লংগেস্ট ওভারল্যাপ, পিপি এর যে সিগমা বন্ডের স্ট্রেংথ, পাওয়ার বা বন্ডিং বন্ড স্ট্রেংথ, এটা সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? তারপরে কার হবে? তারপরে কিন্তু এসএস এর হবে, লাস্টে হবে হচ্ছে এসপি এর, কারণ কি দুইটার অ্যাক্সিসের কোনো হুঁশজ্ঞান নাই। হ্যাঁ, এখানে লেখা আছে দেখো, কই গেল, এই যে, ও না এখানে না, পরের স্লাইডে, এই যে দেখেন, তাহলে সিগমা বন্ধনের দৃঢ়তার ক্রম, পিপি সবচেয়ে বেশি, তারপর হচ্ছে এসপি, তারপর হচ্ছে এসএস। এইখানে দুইটারই নিজস্ব অ্যাক্সিস ছিল, ওই বরাবর ঘটনা ঘটছে, এখানে একজনের অ্যাক্সিস ছিল একজনের নাই, আর এখানে দুই বলদের কোনোটার অ্যাক্সিস নাই, বুঝিয়াছো? তো যার ফলে ওটার স্ট্রেংথ সবচেয়ে কম, বুঝছো? আচ্ছা, আর আরেকটা কথা বলে রাখি, এই বস্তু এত ইম্পর্টেন্ট না, এটা একটা ফালতু কথা, যাই হোক কিছু না, ডিপ লেভেলের আলোচনা, অ্যাকচুয়ালি এসপি পিপি এগুলো হয় না, কিছু না, কিছু বলি নাই, হয় আর কি। আচ্ছা, তো ওইটাকে একটু বড় করে লিখে দিলাম, এটা তোমাদের কিছু কাজে লাগবে, তো একটু কিছু লেখিনি, এটা কিছু লেখে নাই, বাদ দে বাদ দে, বইতে আছে, এটা এটা শিখবে, এটা এটা কারেক্ট, এটা কারেক্ট। পাই বন্ধন নিয়ে কথাবার্তা বলতে হবে এখন, সেটা হচ্ছে কি, আমাদের দুটি পরমাণু, দুটি পারমাণবিক অরবিটাল অযুগ্ম ইলেকট্রন একই অক্ষ বরাবর পাশাপাশি অতিক্রমণের ফলে তাকে পাই বন্ধন বলে, এগুলো সবাই জানে দুনিয়ার মানুষ। এই যে দুইটা পাশাপাশি অরবিটাল, এই যে দেখো, দেখছো এই অরবিটালটা যেটা এখানে ছিল এইভাবে আঁকা, এই অরবিটালটা যেটা এখানে ছিল এইভাবে আঁকা, সেই দুইটাকে ওখানে কি করছে দেখছো, আঁকেই নাই। কেন আঁকে নাই ভাবো তো? এই যে ব্যাপারটা অনেকটা এইরকম আর কি,
এই বস্তু দুইটা আছে, বাট এই অরবিটাল ইজ নট ইম্পর্টেন্ট, বাট ওদের মাথা দিয়ে যে ইলেকট্রনটা লাফাইতেছিল এরকম এরকম করে, এরকম করে যে লাফাইতেছিল, দোজ থিংস আর ইম্পর্টেন্ট, ওই দুইটাকে রাখছে। বইতে এইভাবে লেখা থাকে বলে আমরা বুঝি না, বাট তোমার একটু বুঝে নিতে হবে। বুঝিয়াছো আমার কথা? ওকে, পাই বন্ড হচ্ছে এটা। এইটা এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে, দেখো আগেই সিগমা বন্ড গঠিত হওয়া ছাড়া পাই বন্ড গঠিত হয় না। প্রথম কথা, প্রথমে সিগমা হবে সবসময়। শুধুমাত্র দুটি সমান্তরাল পি অরবিটালের পাশাপাশি অতিক্রমণে পাই বন্ড গঠিত হয়, এটা একটা ভুল কথা। বইটা আছে তাই লিখছি, এই কথাটা ভুল। শুধু পি অরবিটাল হইলেই যে পাই হবে তা না, এই কথাটা ভুল বলে দিচ্ছি। ডি অরবিটাল হইলেও পাই বন্ড গঠিত হবে। কথাটা ভালো করে মাথায় রাখো, খাতায় লিখে রাখো। সিগমা বন্ড করতে পারে যে কেউ, যে কেউ, লিটারালি যে কেউ, বাট পাই বন্ড করতে গেলে পিওর পি বা পিওর ডি অরবিটাল লাগে। হোয়াট ইজ পিওর, হোয়াট ইজ ইমপিওর আগামী ক্লাসে বুঝবা ইনশাআল্লাহ, ঠিক আছে? সো ঘটনা হচ্ছে এই কথাটা ভুল, বইতে লিখছে শুধু পি অরবিটাল হইলে হয়, পি অরবিটাল না ডি অরবিটাল হইলে হবে আর কি, ঠিক আছে? আর এফ এর কথা আমরা জানি না, এফ এর কোনো বন্ডিং এখনো দেখার সৌভাগ্য মানুষের হয় না আর কি, আমার যতদূর জানা আছে। এস অরবিটাল ও শঙ্কর অরবিটাল পাই বন্ধন গঠন করতে পারে না। এই যে দেখছো, শঙ্কর অরবিটাল হইলে পারবে না, আবার এস অরবিটাল পারবে না। তাহলে কারা পারবে? পারবে হচ্ছে পি আর ডি। শুধু পি এর কথা বলছে, এটা অ্যাকচুয়ালি পি আর ডি দুইজনই পারে আর কি, ঠিক আছে? আচ্ছা, দুটি পরমাণুর মধ্যে সর্বোচ্চ দুইটা পাই বন্ধন গঠন সম্ভব, এটা আরেকটা ইন্টারেস্টিং কথা, যে সর্বোচ্চ কয়টা পাই বন্ধন সম্ভব? দুইটা। কারণ টোটাল দুইটা পরমাণুর মধ্যে, মানে দুইটা পরমাণুর টোটাল বন্ধনই হয় তিনটা সর্বোচ্চ, তার মধ্যে একটা থাকে সিগমা আর বাকি দুইটা তাহলে কি থাকবে? পাই থাকবে, ঠিক আছে? যেটা আমরা নাইট্রোজেন অণুর ক্ষেত্রে দেখছি। আচ্ছা, তো এখানে কিছু আগডুম বাগডুম কারণ লেখা আছে, এটা বুঝবো না, বা যে বুঝবো বুঝো, সমস্যা নাই। পাই বন্ধনে আবদ্ধ পরমাণুদ্বয়ের একটিকে স্থির রেখে অপরটি বন্ধন বরাবর ঘূর্ণন সম্ভব নয়। দেখছো কথাটা? ঘূর্ণন সম্ভব নয়, এই কথাটাই কিন্তু বলছি, মুক্ত আবর্তন শূন্য। এক্ষেত্রে কি সমানতার উদ্ভব ঘটে? জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতারই আরেক নাম বলছি আমি সিস ট্রান্স সমানতা। বুঝছিলা? পাই বন্ধন সিগমা বন্ধন থেকে দুর্বল হয়, এটা তো অবশ্যই হবে। কেন হবে একটু ভেবে দেখো। সেটা হচ্ছে, এই যে আমি সিগমা আর পাই আঁকছিলাম, ওটা কই? এই যে এটা। সেটা হচ্ছে ওই সিগমা বন্ডটা ওই অ্যাক্সিস বরাবরই থাকে। ইলেকট্রন গুলো আগেও যে বরাবর রোটেট করতেছিল, এখনো ওই বরাবরই রোটেট করছে। এটা একটা ধর অরবিটাল ছিল, পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল। সো এখনো কিন্তু ওই অরবিটাল বরাবরই ঘোরাঘুরি করতেছে। কিন্তু এই পাই অরবিটালের ক্ষেত্রে, সরি পাই বন্ডিং এর ক্ষেত্রে, প্রথম কথা অরবিটাল দুইটা ওভারল্যাপ করেই না, পাশাপাশি অবস্থান করে। দ্বিতীয় কথা হচ্ছে, ওই বাচ্চা দুইটার যে নিজের বাড়ি ছিল, নিজের এলাকা ছেড়ে কি অন্য এলাকা দিয়ে ঘুরতেছে না? তো বাইরে থেকে যদি কোনো ইলেকট্রন আকর্ষী বিকারক আসে, ইলেকট্রন আকর্ষী বিকারক বুঝো, যে বিকারকের, যে রিয়েজেন্টের ইলেকট্রন নেওয়ার ইচ্ছা বেশি, সে এসে সিগমার ইলেকট্রনকে কিডন্যাপ করতে পারে না, কারণ ওরা ওদের নিজেদের এলাকা দিয়ে ঘুরতেছে, নিউক্লিয়াসের অনেক কাছে। কিন্তু এই ইলেকট্রন গুলো নিউক্লিয়াস থেকে বহু দূরে অবস্থান করতেছে। তোরা কি বুঝছো আমার কথা? নিউক্লিয়াস থেকে দূরে লাফালাফি করে বলে, এবং ওর রোটেশনের যে এরিয়াটা অনেক বড়, অনেক দূরে, যার ফলে ওকে সহজে টেক আউট করা যায়। দ্যাটস ওয়াই আমরা বলি সিগমা বন্ড আগে ভাঙে না, আগে ভাঙে কোনটা? পাই। তাহলে দেখো, গঠিত হয় কিন্তু সিগমা আগে, বাট ভাঙতে গেলে কিন্তু পাই আগে। তোরা কি বুঝছো আমার কথা? গঠিত হয় সিগমা আগে, ভাঙে পাই আগে। কথাটা মনে রাখো আর কি। আচ্ছা, তারপরে কি কই গেলাম? পাই বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু নিউক্লিয়াসের যে তলে থাকে, পাই বন্ধন ইলেকট্রন মেঘ সেই তলের উপরে আর নিচে থাকে। বলছে ওই যে তলের উপরে আর নিচে মেঘ আকারে থাকে, যে কথাটা আমি বলছিলাম সেই কথাটাই আর কি। মুখোমুখি অতিক্রমণের তুলনায় পাশাপাশি অতিক্রমণের পরিমাণ কম হয় সিগমা বন্ধন অপেক্ষা পাই বন্ধন দুর্বল এবং অধিক সক্রিয়। যে বন্ধন যত দুর্বল, সেই বন্ধন কিন্তু তত সক্রিয়। কারণ ওই বন্ধনটা দুর্বল মানে হচ্ছে ভেঙে যায়। ভেঙে যাওয়ার মানে কি? নতুন ভাবে যুক্ত হইতে চায়, অর্থাৎ ওই বন্ধনটাকে আমাদের বলতে হবে সক্রিয় বন্ধন। সক্রিয় বলতে বুঝাচ্ছি ভাঙে বেশি, বিক্রিয়া করে বেশি। বুঝছস তো? আচ্ছা, এই যে শুভাশিস বলতেছে অর্গানিকে পড়ছিলাম। শোনা, তোরা যারা অর্গানিক অলরেডি পড়ে ফেলছিস, তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোদের আগের পড়া জিনিসপত্র মানে 9-10 থাকুক মাথায়, ইন্টারমিডিয়েটে যে যা পড়ছস, কলেজের সুবাদে হোক, কোন স্যারের সুবাদে হোক, ওই জ্ঞানগুলোকে এভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দে, এবং ফেলে দে। ওই জ্ঞান মাথায় নিয়ে আমার ক্লাস করতে বসিস না, কিলে মেরে হলো। ওই বুলশিট, ভুলভাল, হাবা যাবা সব ফেলে দে। একটা কথা মনে রাখবি, এমটি ইওর কাপ, মানে বুঝছস? তোর জ্ঞানের পেয়ালা খালি কর। কোনো কিছু শিখতে চাস, জ্ঞানের পেয়ালা খালি কর। জ্ঞানের পেয়ালা পূর্ণ রেখে কোনো কিছু শেখা যায় না, ঠিক আছে? অলরেডি আমি জানি, অলরেডি আমি এটা দেখছি, তাহলে তুই নতুন কিছু শিখতে পারবি না। আচ্ছা, এখন দেখো, সেটা হচ্ছে পরের কথা কি বলছে, দুটি পরমাণুর মধ্যে তিনটি পাই বন্ধন গঠন সম্ভব নয়, কারণ সর্বোচ্চ পাই হয় দুইটা। কারণ ত্রিমাত্রিক অঞ্চলে কার্টেসিয়ান অক্ষের সংখ্যাই তিনটা।
এটা একটা একদম একদম লজিক দেখাচ্ছে, আসলে হয় না বাস্তবে আর কি। তুই করে দেখ, এক জায়গায় ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি বেড়ে যাবে, দ্যাটস পসিবল না আর কি। হাতে ধরে মডেল বানা, নিজে বোঝ, তাহলে বুঝবি। আচ্ছা, পরের কথা, পাই বন্ধনের লাস্ট বৈশিষ্ট্য, দুটি পরমাণুর মধ্যে দুটি পাই বন্ধন গঠিত হলে পাই বন্ধনের তল দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। সরি আমি দেখাইতে পারতেছি না, একটু ছিঁড়ে ফেলছি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, দেখাইছিলাম মনে পড়ে, এই যে এরকম অনেকটা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো পরের কথা, কি পাই বন্ধন গঠনে এস অরবিটাল অংশ নেয় না কেন? আরে ভাই নিবে কিভাবে, গোল দুইটা জিনিস, এর কি মাথা আছে নাকি? হেস, কেমনে নিবে? এই একটা গোল্লা, পাশে আর একটা গোল্লা, ইতাগো মাথা থাকলে কি হইতো? মাথা থাকলে এক মাথা থেকে ইলেকট্রন লাফে আরেক জায়গায় যাইতে পারতো, ইতার মধ্য দিয়ে ট্রাভেল করি বা কোনো একভাবে এদিকে আসতে পারতো। এটা তো সম্ভব না, গোল্লা জিনিস। গোল্লা জিনিস যখনই কি হয়েছে, ওই গেলি, এই যে গোল্লা জিনিস যখনই কাছে আসে, তখনই ইনস্ট্যান্ট এখানে কি গঠিত হয়ে যাচ্ছে, এটাই তো সিগমা হয়ে যাচ্ছে, তাই না? যদি এভাবে দেখানোটা ঠিক না, বলি কেমনে দেখানো উচিত, এর ইলেকট্রন তো ঘুরতেছিল এমনি, এর ইলেকট্রন ঘুরতেছিল এমনি। সো অরবিটাল দুইটা যখনই কাছে আসে, তখন বেসিক্যালি এর যে ঘূর্ণন, এই ঘূর্ণন বাদ দিয়ে এরকম এভাবে ঘুরে, এই যে বুঝিয়ে আছো? এইটাই সিগমা বন্ড, এইটাই সিগমা বন্ড, সামনাসামনি একবার স্ট্রেট সামনে ঢুকে যাবে আর কি। আচ্ছা, তো তাহলে হ্যাঁ, সিগমা বন্ধন ভাই বন্ধনের পার্থক্য তোমরা নিজেরা দেখিও। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা মুক্ত ঘূর্ণন, এই যে এটা বন্ধনে আবদ্ধ পরমাণু সময়ের মুক্ত ঘূর্ণন সম্ভব। আচ্ছা, এখানে একটা দাগ দিয়ে দিই, তাহলে বুঝবি না তোরা, তোরা কতিপয় গরু ছাগল। এইটা এখানে ভাই বন্ধন এখানে চলে এসছে, এটা ওখানে হবে, যাই হোক। তো মুক্ত ঘূর্ণন সম্ভব, আর এখানে সম্ভব নয় পাই বন্ধন থাকলে। নির্ভরশীলতা কি, সিগমা বন্ধন গঠনের পরে পাই বন্ধন গঠিত হয়, তারপরে কি উৎপত্তি, হ্যান বন্ধন প্রকৃতি, এটা বেশি শক্তিশালী, এটা দুর্বল, সক্রিয়তা এটা কম সক্রিয়, এটা বেশি সক্রিয়, অতিক্রমণ কি মুখোমুখি হয়, এটা পাশাপাশি হয়, এগুলো বাচ্চা জিনিস দেখে নিস। আচ্ছা, সিগমা বন্ধন পাই বন্ধন নিয়ে প্রথম কথা যেটা খাতায় লিখে রাখতে বলছিলাম, সেটা হচ্ছে দেখো, দুটি পরমাণুর মধ্যে সর্বোচ্চ 3টি সমযোজী বন্ধন সম্ভব। শাকিল আব্দুল্লাহ কি বললো, কলেজের 3 দিনে অর্গানিক শেষ করছি। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, 3 দিনে ক্লাস নিয়ে, 3 দিন সারাদিন তো নেয় নাই ক্লাস, এই 45 মিনিট 1 ঘন্টা করে ক্লাস নিছে, 3 দিনে নাকি অর্গানিক শেষ করে দিছে। আল্লাহ, আসলেই তোমার কাছে বিচার দিলাম, এটার কিছু একটা কইরো। এটা শুধু ওই শাহিক আব্দুল্লাহর ক্লাসে কলেজে যে একার করছে তা না, এটা সব কলেজে মোটামুটি একই কাজই করে। কিভাবে মানে এইসবের মানে জবাব দিয়ে স্যাররা, আসলে আমি জানি না, হাসরের ময়দান ত্যাগ করবে। দুটি পরমাণুর মধ্যে সর্বোচ্চ 3টা সমযোজী বন্ধন সম্ভব, যে কথা আগেই বলছি। দুটি পরমাণুর মধ্যে সর্বপ্রথম সমযোজী বন্ধন হবে সিগমা টাইপ, পরেরটা কি, পরবর্তী সমযোজী বন্ধনগুলো হবে পাই টাইপ। ওই দুটি পরমাণুর মধ্যেই পরবর্তী বন্ধনগুলো হবে পাই টাইপ। ভালো করে বুঝো, দুইটা পরমাণুর মধ্যে কিন্তু বলছি, যে কোনো সার্টেন দুইটা পরমাণুর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, দেখি আরেকটা এক্সাম্পল দেখি, তোরা পারিস কিনা। এ ডাবল বন্ড বি, ট্রিপল বন্ড হচ্ছে সি, বন্ড হচ্ছে ধর ডি। তাহলে আমাকে একটু বল যে এটা কি বন্ধন বলবো, এ বন্ড বি যেটা আছে, এটা প্রথম ধরে নিলাম, এটা প্রথম বন্ধন, তাহলে এটা কি, সিগমা। গুড। তারপরেরটা কি বলবো, এটা এখানে পাই, ঠিক আছে বুঝলাম। তারপরে এটা কি বন্ধন বলবো, বি আর সি এর মধ্যে প্রথম বন্ধন ধরে নেন এটা, তাহলে এটা হচ্ছে সিগমা। এইটাই যে প্রথম বন্ধন হইতে হবে তা না, এটা নিচেটা হইতে পারে, জাস্ট বলতেছি আর কি। মাঝখানেটা কি হবে তাহলে, মাঝখানেটা হবে পাই। আচ্ছা, নিচেরটা কি হবে, পাই, ঠিক আছে। এটা আবার কি বন্ধন হবে, সিগমা। যে কোনো দুইটা পরমাণুর মধ্যেকার প্রথম বন্ধন অলওয়েজ সিগমা, ঠিক আছে। আচ্ছা, দেখি আরো একটা এক্সাম্পল দেই, পারিস কিনা। কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন আছে, ধরে নাও 4 হাতে 4টা হাইড্রোজেন। সো আমরা এখানে কি বলবো বলেন, কোনটা কি বন্ধন? এটা তো সিগমা, প্রথম বন্ধন ধরো, তাহলে এটা কি পাই না? এগুলো পাই, এটা পাই, এটাও পাই, এখানে সবই সিগমা, এখানে কোনো পাই নাই। কেন পাই নাই দেখো, এই দুইটা পরমাণুর মধ্যেকার এটা প্রথম ভালোবাসা, প্রথম বন্ধন, সো এটা সিগমা। আবার এই দুইটা পরমাণুর মধ্যে তো আগে তো কিছু ছিল না, তাহলে এটাও হচ্ছে তাদের মধ্যেকার প্রথম বন্ধন, সো এটা হবে হচ্ছে সিগমা। আবার এইটা দেখো, এই দুইটা পরমাণুর মধ্যেকার এটা প্রথম বন্ধন, তাহলে এটাও সিগমা। এই বন্ধনটা হচ্ছে এই দুইটা পরমাণুর মধ্যেকার প্রথম বন্ধন, বুঝিয়াছো? তোরা কি বুঝছো আমার কথা আসলে? আল্লাহ, মেহরাব কি বললো, ভাইয়া আমাদের তো রসায়ন স্যারই নাই, জীববিজ্ঞান স্যার রসায়ন ক্লাস নাই, হে খোদা এই দেশটাকে বাঁচাও। কি মেহরাব নাম, নাম কি, মেহরাব লামিয়া, কি ছেলে নামে, কি জানি। ও ক্লাস শেষ, হাই হাই, জোস, আলহামদুলিল্লাহ। সো হোপফুলি তোমরা বুঝছো, আমি জানি না কি বুঝছো, বাট ট্রাস্ট মি, টুডেস ক্লাস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসেস এভার ইন ইয়োর হোল ইন্টারমিডিয়েট লাইফ, বিকজ এই ক্লাসটার উপর ডিপেন্ড করে তুমি আসলে
পুরো কেমিক্যাল বন্ড বুঝবা কিনা, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বুঝবা কিনা। সো হোপফুলি বুঝছো। থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা, আল্লাহ হাফেজ।